ওয়েলকামিং অল। দেখো, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিভিশনের ফার্স্ট পার্ট। আরেকটা পার্ট আসবে। এখানে 7টা সাবজেক্ট আছে, বাকি আরো 7-8টা যা রিমেনিং আছে সেটা সেকেন্ড পার্টে নিয়ে আসবো। এটা কিন্তু পরীক্ষার আগে দেখে যাও, খুবই হেল্পফুল হবে। প্রতিটা স্লাইড থেকে মার্কস আসার চান্সেস 90% আছে। প্রতিটা স্লাইড থেকে আজকে 30 থেকে 32টা স্লাইড আছে, 30 থেকে 40টা কোশ্চেন আসার চান্সেস আছে। যেখান থেকে বারবার রিপিটেশন হয়, যে টেবিলগুলো খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত জায়গাগুলো থেকেই এখানে কোশ্চেনগুলো করেছি, স্লাইডগুলো বানিয়েছি। দেখো কি কোশ্চেন আছে, সেই বেসিসে স্লাইডগুলো আমরা করব। দেখো, আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম কি কি প্রোভাইড করে দেখে নিই। ভিডিও ক্র্যাশ কোর্স আর রিডেবল বুক নেক্সট মান্থে আসবে। ইন্টারভিউ গাইডেন্স থাকবে, তার মধ্যে অনলাইন টেস্ট সিরিজও থাকবে। ইউটিউব লেকচার অলরেডি প্রোভাইড করছি, ফ্রি কুইজ থাকবে সেখানে। হার্ড কপি বই অলরেডি প্রোভাইড করছি। দেখো, হার্ড কপি বইগুলোর মধ্যে এমএসসি পিওয়াইকিউ বই পাওয়া যাচ্ছে সলিউশন, পিএসসি জেইর সলিউশন বই, দুটো প্র্যাকটিস মডিউল সেট পাওয়া যাচ্ছে, ম্যারাথন বইয়ের দুটো পার্ট অলরেডি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। দেখো, প্রথমেই শুরু করব কেএমসি বিল্ডিং রুল দিয়ে। কেএমসি বিল্ডিং রুলের মধ্যে যে কয়েকটা টেবিল ইম্পর্টেন্ট, সে কটা আগে দেখে নিই। দেখো, প্ল্যানগুলোর মধ্যে যে টাইপ আছে, কি প্ল্যান, যদি কি প্ল্যান হয় 1:4000, তার থেকে কমে কিন্তু হয় না। নট লেস দ্যান 1:4000 এই স্কেলে কি প্ল্যান প্রিপেয়ার করা হয়, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এই টেবিলটাই পুরো ইম্পর্টেন্ট। সাইড প্ল্যান কি, 1:600 সাইড প্ল্যান প্রিপেয়ার করা হয়। আর যদি সাইডের এরিয়া যদি লার্জ হয়, 5000 মিটার স্কোয়ারে বেশি থাকে, তখন কিন্তু 1:1000 হয়, স্ট্যান্ডার্ড স্কেল ইউজ করা হয় অ্যাজ পার কেএমসি রুল। এবার বিল্ডিং প্ল্যান, ফ্লোর প্ল্যান, এলিভেশন প্ল্যান, সেই সব প্ল্যান হলে 1:100। আর ফর লার্জ প্লট যদি হয়, সেখানে 1:200 করা হয়। যারা একদমই কেএমসি বিল্ডিং প্ল্যান পড়োনি, তারা অ্যাটলিস্ট আমার এই লেকচার থেকে যে কটা আমি টেবিল ইম্পর্টেন্ট ডেটা দিচ্ছি, সে কটা অন্তত মনে রাখো। যদি কোশ্চেন আসে, এখান থেকে আসার চান্সেস 80% আছে। তারপর দেখো, যদি ইলেকট্রিক লাইন থেকে যে ডিস্টেন্স আমরা মেনটেন করি, সেটা কতটা, ভার্টিক্যাল ডিস্টেন্স হতে পারে অথবা হরাইজন্টাল। দেখো, যদি লো আর মিডিয়াম ভোল্টেজ লাইন হয় ইনক্লুডিং সার্ভিস লাইন, সেক্ষেত্রে ভার্টিক্যাল ডিস্টেন্স কত হয়, 2.5, আর হরাইজন্টাল ক্লিয়ারেন্স হবে 1.2। আর হচ্ছে হাই ভোল্টেজ লাইন আপ টু ইনক্লুডিং 11,000 ভোল্ট যদি হয়, সেখানে হচ্ছে 3.7 মিটার হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, 1.2 মিটার হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। আর দেখো, 11,000 থেকে যদি 33,000 ভোল্ট হয় হাই ভোল্টেজ লাইনে, সেখানে হচ্ছে 3.7 মিটার হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, আর হচ্ছে হরাইজন্টাল ক্লিয়ারেন্স 2 মিটার এক্সট্রা। এবার যদি 33,000 এর থেকে বেশি বিয়ন্ড হয়, তাহলে কি হবে, 3.7 প্লাস 0.3 হবে। প্রতিটা 33,000, প্রতি 33,000 ইনক্রিজের জন্য 0.3 করে ইনক্রিজ হতে থাকবে 3.7 মিটার থেকে। আর এখানে 2 মিটার থেকেও 0.3 মিটার ইনক্রিজ হতে থাকবে এভরি 33,000 ভোল্ট ইনক্রিজ হওয়ার জন্য। ঠিক আছে? তাহলে এখান থেকে কি ধরনের কি কোশ্চেন আসতে পারে, দেখো, কি প্ল্যান বানানোর জন্য, কি প্ল্যান বা লোকেশন প্ল্যান বানানোর জন্য স্ট্যান্ডার্ড স্কেল কত, কোশ্চেন আসতে পারে। সাইট প্ল্যান কোন স্কেলে বানানো হয়, সেখান থেকে কোশ্চেন আসতে পারে। এখানে প্রথম প্রথম যে টেবিলটা দিয়েছি, এখানে প্ল্যানগুলো থেকে কোশ্চেন আসতে পারে। দ্বিতীয় টেবিলটা দেখো, ইলেকট্রিক লাইন থেকে আমাদের স্ট্রাকচারের ডিস্টেন্স কতটা থাকতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল ডিস্টেন্স। এটা কিন্তু কোশ্চেন এসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, যদি গ্রাউন্ড কভারেজ যদি বলে, এই টেবিলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। প্লট সাইজ 200 স্কোয়ার মিটার পর্যন্ত যদি প্লট সাইজ হয়, তার জন্য হবে 60%। আর যদি 500 অথবা তার থেকে মোর হয়, তাহলে হবে 50%। আর এডুকেশনাল হলে 50%। আর যদি প্লট সাইজ 500 থেকে বেশি হয়, তাহলে হচ্ছে 45%। এই দুটো দেখো, এই দুটোর জন্য রেসিডেন্সিয়াল আর এডুকেশনাল, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সবই 40। এটা মনে রাখাটা অত ভাইটাল নয়, বা এখান থেকে আসার চান্সেস কম। এই দুটো কিন্তু পড়তেই হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই স্লাইড থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুব বেশি। প্রতিটা স্লাইডই এইভাবে বানানো। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি সবাই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করো, তখন আমি কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। তুমি যেখানে হোক বসে ফোন থেকেও পড়তে পারবে, রিভিশনের জন্য পরীক্ষার আগে পর্যন্ত পড়তে পারবে। দেখো, তারপরে যে পারমিসেবল হাইট অফ বিল্ডিং,
ঠিক আছে? পারমিসিবল বিল্ডিং হাইট অফ বিল্ডিং কত হয়? যদি উইথ অফ মিন অফ অ্যাক্সেস যদি 2.4 থেকে 3.0 মানে 3 মিটার যদি হয় তখন হবে পারমিসিবল হাইট অফ বিল্ডিং 7। আর দেখো পারমিসিবল হাইট অফ বিল্ডিং ইন কেস অফ দেখো ফ্রি গিফটিং অফ স্ট্রিপ অফ ল্যান্ড হ্যাভিং এ উইথ অফ 2.5 মিটার থ্রু আউট দ্য ফ্রন্টেজ এরিয়া 2.5 যদি উইথ অ্যাভেলেবেল থাকে তখন হবে এখানে এটা নীল হয়। এটা মনে রাখার অতটা দরকার নেই, এই জায়গাটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। 3 থেকে 5 মিটার হলে 10, আর হচ্ছে 5 থেকে 7 হলে 12.5, 7 থেকে 9 হলে 20। এটা কিন্তু এসছে, ঠিক আছে, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন এসছে। 9 থেকে 12 হলে 40, তারপরে দেখো 12 থেকে 15 হলে 60, আর 15 থেকে বেশি হলে কোনো রেস্ট্রিকশন নেই। এই টেবিলটাও কিন্তু পারমিসিবল হাইট অফ বিল্ডিং ইম্পর্টেন্ট। তারপর দেখো এফএআর এর ভ্যালুগুলো কি কি হয় সে এই টেবিলটা দেখো। যদি উইথ অফ মিনস অফ অ্যাক্সেস যদি 2.4 এর থেকে কম হয়, ঠিক আছে, তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে নীল, এডুকেশনাল বিল্ডিং এর ক্ষেত্রে নীল। ঠিক আছে, বাকি এই দুটো পার্ট মনে রাখো, রেসিডেন্সিয়াল আর এডুকেশনাল ইম্পর্টেন্ট খুবই। যদি 2.4 থেকে 3.5 হয় তাহলে 1.25, আর এডুকেশনাল বিল্ডিং এ নীল। 3.5 থেকে 7 1.75 নীল। 7 থেকে 9 হলে দেখো দুটোই 2 মিটার। 9 থেকে 15 হলে 2.25 মিটার। এগুলো সবগুলোই ইকুয়াল, 2 মিটার থেকে সবগুলোই কিন্তু ইকুয়াল। একটা করে ভ্যালু মনে রাখলেই হবে, সিরিয়ালি মনে রাখো, 2, 2.25, আড়াই, 2.75, 3, এরকম করে মনে রাখলেই হবে এফএআর এর ভ্যালু। এটাও কিন্তু টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো হাইট অফ বিল্ডিং, যদি এবার পেজ গুলো কত, ফ্রন্ট ওপেন পেজ, সাইড 1, সাইড 2, আর রিয়ার ওপেন পেজ। দেখো ফ্রন্ট ওপেন পেজ আপ টু বিল্ডিং হাইট 7 মিটারের জন্য 1.2, আর সাইড ওপেন পেজ 1.2, 1.2, আর রিয়ার ওপেন পেজ হচ্ছে 2 মিটার। আপ টু 7 থেকে 10 মিটার হলে 1.2 ফ্রন্ট ওপেন পেজ সাইড 1 এ 1.2, সাইড 2 তে 1.2, আর হচ্ছে রিয়ার ওপেন পেজ 3 মিটার। এখানে এইগুলো কিন্তু প্রতিটাই ইম্পর্টেন্ট। 1.10 থেকে 12.5, 1.2, 1.2, এই টেবিলটা একবার কিন্তু দেখে নিও। মনে রাখা খুবই টাফ, কিন্তু কয়েকটা ডেটা অন্তত মনে রাখো, প্রথমের কয়েকটা ডেটা অবশ্যই মনে রাখো। 20 মিটার পর্যন্ত অ্যাটলিস্ট মনে রাখার চেষ্টা করো। তারপর দেখো নেক্সট, এই টেবিলটা আমি দিয়েছিলাম আগেও, এখান থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যদি হ্যাবিটেবল রুম হয় মিনিমাম ফ্লোর এরিয়া 6 মিটার স্কোয়ার হয়, মিনিমাম উইথ সেখানে 2.4, আর মিনিমাম হাইট দেখো 2.9 মিটার মিনিমাম হাইট, আর যদি সেন্ট্রাল এসি বিল্ডিং হয় তাহলে কিন্তু 2.4 মিনিমাম হাইট হতে হবে। তারপর দেখো যদি কিচেন হয় 4.5 স্কোয়ার মিটার হয়, এরিয়া ফ্লোর এরিয়া, আর মিনিমাম উইথ 1.5, এর মিনিমাম হাইট 2.5 মিটার হতে হবে। এবার কিচেনে যদি ইটিং এরিয়া একসাথে থাকে তাহলে মিনিমাম ফ্লোর এরিয়া 9.5 মিটার স্কোয়ার, মিনিমাম উইথ 2.4। প্যান্ট্রি যদি বানাও তাহলে 3 মিটার স্কোয়ার ফ্লোর এরিয়া, মিনিমাম উইথ 1.4। বাথরুম হলে 1.8 মিটার স্কোয়ার, উইথ হলে 1.2। বাথরুম উইথ ওয়াটার ক্লসেট হলে 2.6। ওয়াটার ক্লসেট শুধু হলে 1.2 মিটার স্কোয়ার ফ্লোর এরিয়া, 1 মিটার হচ্ছে মিনিমাম উইথ। আর দেখো গ্যারেজে কি হবে, গ্যারেজের এরিয়া 2.5 ইন্টু 5 মিটার, আর হেডরুম হাইট মিনিমাম 2.1 হতে হবে। স্টোর রুম হলে 1.5 মিটার স্কোয়ার, আর হাইট হচ্ছে 2.1। লফট যদি হয়, লফটের হচ্ছে মিনিমাম হাইট 2.1 মিটার মিনিমাম, আর 1.2 মিটার ম্যাক্সিমাম ফ্রম সিলিং থেকে 1.2 মিটার হতে হবে, হতে পারে ম্যাক্সিমাম। আর লেজ বা টেন্ট হলে মিনিমাম উইথ 1.6, আর হচ্ছে মিনিমাম হাইট 2.1। হাইট দেখো সবেতেই প্রায় 2.1, এগুলো লাস্টের ডেটাগুলো। আর এখানে শুধু কিচেনের 2.5, আর মিনিমাম হাইট 2.9। তো এরিয়া আর উইথ আর মিনিমাম হাইট এগুলো কিন্তু মনে রাখতে হবে, যে ডেটাগুলো আমি দিয়েছি পুরো 5-6 পাতা পেজ থেকে আমি বানিয়ে এখান থেকে ছোট করে টেবিল হিসাবে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো মোটামুটি 3টে পেজের মধ্যে আমি কিন্তু কেএমসি বিল্ডিং রুল লাস্ট টাইম রিভিশনের জন্য অ্যাটলিস্ট 3টে পেজ তুমি পড়ো। বাকি আলাদা যে দুটো আমি লেকচার দিয়েছি দেখবে, আমি ওপরে আইকনেতে শো করবে, ওখানে হচ্ছে দেখে নিও গিয়ে ক্লিক করে। যারা এখনো দেখোনি, ওই দুটোতে কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নিও, ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো যদি স্টিল স্ট্রাকচার থেকে দেখি, ডিজাইন অফ পিগ আয়রন, পিগ আয়রনে কার্বন কন্টেন্ট কত,
4 থেকে 5%, কাস্ট আয়রনে 2 থেকে 4.5, কাস্ট স্টিল হলে গ্রেটার দেন 2, কার্বন স্টিল হলে লেস দেন 2। এবার হাই কার্বন স্টিল হলে হয় 0.6 থেকে 1.4%, মিডিয়াম কার্বন স্টিল হলে 0.25 থেকে 0.6, লো কার্বন স্টিল হলে 0.25 এর থেকে কম। লো কার্বন স্টিলই কিন্তু মাইল্ড স্টিল বলে, লো কার্বন স্টিলকেই কিন্তু মাইল্ড স্টিল বলে। তাহলে মাইল্ড স্টিলে কত? 0.25 এর থেকে কম, 0.25% এর থেকে কম। আর রট আয়রন 0.1% এর থেকে কম, 0.1 বা 0.15 বলে অনেক জায়গায়। এটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ আয়রন। যদি পিওরেস্ট ফর্ম অফ আয়রন বলে তাহলে সেটা হবে রট আয়রন। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। পিওর আয়রন, মাইল্ড স্টিল এই যে এখানেও দিয়ে দিয়েছে আরেকবার। আর স্টেনলেস স্টিল কি কি দিয়ে দেখো, আয়রন, কার্বন, ক্রোমিয়াম আর নিকেল এর কম্বিনেশনে হচ্ছে আমাদের স্টেনলেস স্টিল হয়। এবার দেখো স্ট্রাকচারাল স্টিলে আইএস কোড মনে রাখবে 2062, এটা কিন্তু আসে স্ট্রাকচারাল স্টিলে 2062। ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি কত? 2 × 10⁵, সবাই জানো, নিউটন পার mm স্কয়ার। যদি কেজিতে দেয় 10 দিয়ে গুণ করতে হবে, কেজি বা সেন্টিমিটার স্কোয়ার হলে 10 দিয়ে গুণ হয়। মডুলাস অফ রিজিডিটি অথবা শিয়ার মডুলাস 0.7698 × 10⁵, অথবা 80 জি পিএ তে দিয়ে দেয় অনেক সময়। কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন 12 × 10⁻⁶ পার ডিগ্রি সি হয়। ইউনিট ওয়েট সবাই জানো 7850, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ইম্পর্টেন্ট, ইয়ং মডুলাস ইম্পর্টেন্ট। পয়জন রেশিও 0.3 হয় ইলাস্টিক রেঞ্জে, 0.5 হয় প্লাস্টিক রেঞ্জে। আর ইলংগেশন মাইল্ড স্টিল হলে 23 to 30% হয়। আর হচ্ছে হাই ইল্ড স্ট্রেংথ বার, ঠিক আছে। এটা হাই ইল্ড টেন্সাইল স্ট্রেংথ বার হলে কি হবে? ডিফর্ম বার হলে কি হবে? 13.5। হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার হলে HYSD হলে 13.5 হয়। এটা মনে রাখতে হবে। এখানের এই ডেটাগুলো থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো পারমিসিবল স্ট্রেস অ্যাক্সিয়াল টেনশন বা কম্প্রেশনে হলে 0.6 FY, ঠিক আছে। আর বেন্ডিং টেনশন বা কম্প্রেশনে হলে 0.66 FY। অ্যাভারেজ শিয়ার স্ট্রেস হলে 0.4 FY, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হলে 0.45 FY, বিয়ারিং স্ট্রেস হলে 0.75 FY, আর হচ্ছে বেন্ডিং স্ট্রেস ইন স্ল্যাব বেস স্টিল কালামে 185 হয়। এই টেবিলটা কিন্তু মাস্ট পড়তেই হবে। বুঝতেই পারছো আমি কেন বলেছি প্রতিটি স্লাইড থেকে 1 নম্বর কোশ্চেন একটা আসা অস্বাভাবিক কিছু না এই স্লাইডগুলো থেকে, সেই জন্যই আমি বলেছি। তারপর দেখো স্লাইডে কি যাব, এখান থেকে কোশ্চেন আসলে পারমিসিবল স্ট্রেস কন্ডিশন বলে দেবে, অ্যাভারেজ শিয়ার স্ট্রেস কন্ডিশন অথবা বিয়ারিং স্ট্রেস কন্ডিশন, অ্যাক্সিয়াল টেনশন বা কম্প্রেশনে কত, এইভাবে বলে দেবে। তোমাকে কিন্তু অপশন দেখে চুজ করতে হবে। প্রপার্টিজ অফ স্ট্রাকচারাল স্টিল থেকে কোশ্চেন আসতে পারে, স্ট্রাকচারাল স্টিলের আইএস কোড কত জিজ্ঞাসা করতে পারে, কার্বন কন্টেন্ট ডিফারেন্স স্টিলে কত, বা পিওরেস্ট ফর্ম অফ আয়রন কোনটাকে বলে, রট আয়রনকে বলে, এই টাইপের কোশ্চেন আসে। মাইল্ড স্টিলে কার্বন কন্টেন্ট কত, এই টাইপের কোশ্চেন আসতে পারে এই স্লাইডটা থেকে। তারপরে দেখো ডিফারেন্ট এই আইএস কোডগুলো, বিশেষ করে এই লোডের কোডগুলো থেকে কিন্তু কোশ্চেন এসেছে আগে। দেখো আমাদের স্ট্রাকচারাল ডিজাইন কোড কত জানি, যদি WSM ওল্ড কোড সেটা হচ্ছে 1984, 1984। এখন নতুন কোড যেটা LSM মেথড ইউজ হয় সেটা হচ্ছে 800, 2007। আর যদি IS 875 এর পার্ট 1 এ কি থাকে? ডেড লোড থাকে, পার্ট 2 তে থাকে লাইভ লোড অথবা ইম্পোজ লোড, পার্ট 3 তে থাকে উইন্ড লোড, পার্ট 4 এ থাকে স্নো লোড। এই উইন্ড লোডটা অনেকবার এসছে। পার্ট 5 এ কম্বিনেশন গুলো থাকে, লোড কম্বিনেশন, প্রেসার লোড। আর 1893 তে হচ্ছে 1893 তে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন অফ স্ট্রাকচার, এটা মনে রাখতে হবে। এবারে দেখো উইন্ডের জোন থাকে আমাদের কটা? 6টা। উইন্ডের জোন হচ্ছে 6টা হয়, ঠিক আছে। এই আর্থকোয়েক অথবা সিসমিক জোন ইন্ডিয়াতে কটা আছে? 4টে আছে। এটা কিন্তু অনেক সময় অনেকবার পড়েছে পরীক্ষাতে অনেক জায়গায়। আর উইন্ড ভেলোসিটি কনসিডার কখন করা হয়? 10 মিটার অথবা তার থেকে বেশি হাইটে গেলে কিন্তু উইন্ড ভেলোসিটি কনসিডার করতে হবে। দেখো পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর মেটেরিয়াল এর আগের বারই কোশ্চেন এসেছিল কেএমসি তেই, তো এই টেবিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স গভর্ন বাই ইল্ডিং, ইল্ডিং এর জন্য কত? পার্সিয়াল ভেক্টর চ্যাপ্টার 1.1। রেজিস্ট্যান্স অফ মেম্বার বাই বাকলিং, বাকলিং এ কত? 1.1। রেজিস্ট্যান্স গভর্ন বাই আলটিমেট স্ট্রেস, আলটিমেট স্ট্রেসে হচ্ছে দেখো গামা M1 হচ্ছে 1.25। এবারে সব ফেব্রিকেশন হতে পারে, শপে বা অথবা ফিল্ডে ফেব্রিকেশন হতে পারে, তার জন্য আলাদা আলাদা দেখো বোল্ড ফ্রিকশন টাইপ
1.25, 1.25, বোল্টস বিয়ারিং টাইপ 1.25, 1.25, রিবেটের জন্য 1.25, 1.25, আর যদি ওয়েল্ড হয় তাহলে দেখো ফিল্ডে হয় 1.5। এগুলো সবই 1.25। শুধু মনে রাখবে ফিল্ড ফেব্রিকেশনে ওয়েল্ডিং 1.5, আর এই তিনটেও কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। বুঝতেই পারছো আমি কেন বলেছিলাম ইচ টেবিল থেকে কোশ্চেন একটা হলেও আসবে এখান থেকে, সেই জন্যই আমি ওইভাবেই বানিয়েছি। দেখো তারপর হচ্ছে নমিনাল অথবা গ্রস ডায়ামিটার অফ রিভেট। নমিনাল ডায়ামিটার হচ্ছে স্যাঙ্কের যে ডায়ামিটার স্যাঙ্কের, সেটা রিভেটের সেটা হচ্ছে নমিনাল ডায়ামিটার। গ্রস ডায়া কি, যেটা হচ্ছে রিভেট হোলের ডায়ামিটার, সেটাকে হচ্ছে গ্রস ডায়ামিটার বলে। এদের মধ্যে সম্পর্ক কি, দেখো নমিনাল ডায়ামিটার লেস দেন 25 mm বা ইকুয়াল, লেস অর ইকুয়াল 25 mm ডায়ার জন্য হয় ফর্মুলা ডি প্লাস 1.5, গ্রস ডায়া D0 ইকুয়ালস টু D0 ভ্যালু হয় ডি প্লাস 1.5, আর যদি 25 থেকে বেশি হয় তখন হবে ডি প্লাস 2। ঠিক আছে, বোঝা গেল। এবারে হচ্ছে রিবেটের ডায়ামিটার যদি বের করতে দেয়, সেখানে যদি টি মিনিমাম, ঠিক আছে, মিনিমাম প্লেটের থিকনেস যদি বলে দেয়, তাহলে কিন্তু আনউইন ফর্মুলা ইউজ করে তুমি বের করতে পারবে। সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু 6.01 ইন্টু টি টু দি পাওয়ার রুট টি মিনিমাম। রুট টি মিনিমাম হয়, এই টি মিনিমামের থিকনেস ধরো তোমাকে বলে দিল হচ্ছে 36, তখন রুটের বাইরে 6 বেরোবে, তখন 36 হয়ে যাবে, ডি ইকুয়ালস টু 36 পয়েন্ট সামথিং হয়ে যাবে। এবার যদি টি সেন্টিমিটারে বলে দেয় তখন হবে ফর্মুলা 1.91 রুট টি মিনিমাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কখনো ফর্মুলাটা বলে দেয়, কখনো টি মিনিমামের ভ্যালু বলে দেয়, বের করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবারে দেখো পারমিসিবল স্ট্রেস ইন রিবেট, ঠিক আছে। দেখো পাওয়ার ড্রিভেন সব রিবেট, পাওয়ার ড্রিভেন ফিল্ড রিবেট, হ্যান্ড ড্রিভেন ফিল্ড রিবেট, ঠিক আছে। এই তিনটের ফর্মুলা ফুল ফর্ম বলে দিলাম। অ্যাক্সিয়াল টেনশনে পিডিএস এর ভ্যালু 100 হয়, সিআর এ 100 হয়, আর এটা দেখবে 3 গুণ হয়। এটা বিয়ারিং এর ভ্যালু কিন্তু 3 টাইমস হয়ে যায়, 3 টাইমস এর কাছাকাছি হয়। আর দেখো পিডিএফ এর ভ্যালু 90, 9 ইন্টু 3, 90 ইন্টু 3 করলে 270, এটা 80, 240 এর জায়গায় এটা কিন্তু 250, মনে রাখবে এগুলো। ডিফারেন্ট টাইপ রিবেটের জন্য অ্যাক্সিয়াল টেনশনে ভ্যালু কত, সিআর এ ভ্যালু কত, বিয়ারিং এ ভ্যালু কত, আসে কোশ্চেনে আসে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা দেখো এবারে এখান থেকে যদি বলে যে পিডিএস আর পিডিএফ, পাওয়ার ড্রিভেন সব রিবেট আর পাওয়ার ড্রিভেন যদি সব রিবেটের জায়গায় যদি ফিল্ড রিবেট করি, তাহলে কিন্তু পারমিসিবল স্ট্রেস 10% কম হয়ে যায়। এটা তাহলে বলতে পারবে এখান থেকে। এবার যদি ফিল্ড রিবেন সব রিবেট থেকে হ্যান্ড ড্রিভেন ফিল্ড রিবেট হয়, তাহলে কি হয়, তাহলে দেখবে 20% কম হয়ে যায়। 100 থেকে 80 হয়ে গেছে মানে 20% কম হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে কোশ্চেন এখান থেকে আসে, আমি বলে দিলাম। তারপরে দেখো গ্রেড অফ বোল্ড। গ্রেড অফ বোল্ড এই যে আমরা বলি 4.6, ঠিক আছে, 8.8 বলতে কি বোঝায়? 4.6 বলতে বোঝায় দেখো 4 ইন্টু যদি আমি 100 করি 400, এটা হবে আলটিমেট স্ট্রেংথ অফ বোল্ড। যদি বলে গ্রেড অফ বোল্ড 4.6 মিনস ইটস আলটিমেট স্ট্রেংথ ইকুয়াল বলে অপশন দিয়ে দিল, তখন তোমাকে সেখানে 4 ইন্টু 100 করলে, 4 জায়গায় যদি 8 থাকতো 8 ইন্টু 100 করতে 400 নিউটন পার এমএম স্কোয়ার হয়ে যাবে আলটিমেট স্ট্রেংথ। আর তার ইল স্ট্রেংথ কত হবে? 0.8 ইন্টু আলটিমেট স্ট্রেংথ 0.8, 0.6 আছে এখানে, 0.6 ইন্টু আলটিমেট স্ট্রেংথ কত? 400 পেয়েছি, 0.6 ইন্টু 400 করে দেবে, মানে 240 হবে, 240 হয়ে যাবে তার ইল স্ট্রেংথ। তাহলে বোঝা গেল যে গ্রেড, বোল্টের গ্রেড যদি বলে দেয় সেখান থেকে আলটিমেট স্ট্রেংথ আর ইল স্ট্রেংথ কত হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এটা পরীক্ষায় এসছে, অনেক জায়গায় অনেক সময় এসছে, এটা পড়তে পারে। তারপরে দেখো আমরা রিবেটের দেখে নিয়েছি, এবার বোল্টের যে আমাদের হোল ডায়ামিটার, সেখানে কি হয়, যদি নমিনাল ডায়ামিটার 12 থেকে 14 হয় তখন হয় ডি প্লাস 1, D0 ইকুয়ালস টু ডি প্লাস 1 হোল ডায়ামিটার। 16 থেকে 24 হলে হোল ডায়ামিটার হয় ডি প্লাস 2, মানে ডি এর ভ্যালু বলে দিলে তোমাকে 2 mm অ্যাড করে বলতে হবে, করতে হবে। আর যদি 24 থেকে বেশি হয় তখন হবে ডি প্লাস 3, এটাও ইম্পর্টেন্ট। এবারে দেখো এফিসিয়েন্সির একটা ফর্মুলা আছে, এটা খুবই পরে। এফিসিয়েন্সি পুরো এন্টায়ার প্লেটের জন্য বললে বি মাইনাস এন ইন্টু D0 বাই বি হয়। যদি গেজ অথবা পিচের রেসপেক্টে যদি বলে তখন হবে জি মাইনাস ডি বাই জি ইন্টু 100%, আর পিচের রেসপেক্টে বললে পি মাইনাস ডি বাই পি ইন্টু 100%।
এটা ফর্মুলা দিয়েই পরে, সেজন্য ফর্মুলাগুলো শুধু মনে রাখলেই হবে। এটা অনেক জায়গায় কোশ্চেনে এসেছে। প্রতিটা ডেটা এখান থেকে ইম্পর্টেন্ট। আমি তো বলছি একটা যদি কোশ্চেন আসার হয় এখান থেকে দুটো কোশ্চেন এক একটা স্লাইড থেকে চলে আসতে পারে। এরপরে দেখো, অ্যাজ পার IS 800 এ যে স্পেসিফিকেশন আছে রিবেট আর বোল্টে, সেখান থেকে এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। মিনিমাম পিচ কত? নট লেস দেন 2.5 ডি। বহুবার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম পিচ ইন টেনশন দেখো 16T অথবা 200, তার মধ্যে যেটা লেস হবে সেটা। ম্যাক্সিমাম বললেই জানবে দুটোর মধ্যে যেটা লেস হবে সেটা। ইন কম্প্রেশনে কত? 12T অথবা 200, হুইচ ওভার ইজ লেস। দেখবে যখনই ম্যাক্সিমাম বলবে তখন এখানে মিনিমাম কন্ডিশন লাগবে, দুটোর মধ্যে লেস যেটা। ঠিক আছে, যখন মিনিমাম বলবে দুটোর মধ্যে যেটা বেশি ম্যাক্সিমাম সেটা কন্ডিশনে লাগবে। এবারে রিবেট আর বোল্ট স্ট্যাগার্ড যদি হয়, পিচ ইনক্রিজ বাই স্ট্যাগার্ড যদি রিবেট করে তাহলে পিচ হচ্ছে 50% ইনক্রিজ হয়ে যাবে, আর গেজ ডিস্টেন্স 75 mm এর থেকে বেশি হবে না। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, আর এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইডটা থেকে পার্টিকুলার একটা কোশ্চেন 1 মার্কস আসবেই আসবে, ফিক্স। দেখো স্ট্যাগার্ড রিবেটের জন্য ইন টেনশন 24T আর হচ্ছে 50% ইনক্রিজ করে দেবো বলেছি। 200-র 50% কত? 100, আরো ইনক্রিজ হয়ে 200 থেকে 300 হয়ে যাবে। আর 16-র 50% মানে 8, 24T হয়ে যাবে। ইন কম্প্রেশনেও সেটা 50% ইনক্রিজ হয়, মনে রাখো। আর এই দুটো ডেটা মনে রেখে দাও, তাহলে এর থেকে 50% ইনক্রিজ করে তুমি স্ট্যাগার্ড বোল্ট বা রিবেটের ক্ষেত্রে করে দিতে পারবে। দেখো তারপরে কি বলছে, ফর কম্প্রেশন মেম্বার ট্রান্সমিটিং ফোর্স থ্রু বাটিং ফেস পি ম্যাক্স নট গ্রেটার দেন 4.5 ইন্টু ডি, আর ডিস্টেন্স হবে 1.5 ইন্টু উইথ অফ দ্য মেম্বার হয় ফ্রম বাটিং ফেস থেকে। ঠিক আছে, এর ডিটেলস লেকচার কিন্তু তোমরা যদি আগে না জেনে থাকো অন্তত ডেটাগুলো মনে রাখো, যেটা দিয়ে তুমি কোশ্চেন করে নিতে পারবে। বাকি পরে তোমাকে যদি না পড়ে থাকো পরে তোমাকে ক্লিয়ার কিন্তু আবার পড়তে হবে। এখন যেটুকু সময় আছে তার মধ্যে এতটুকু রিভাইজ করে নিতে পারো। মিনিমাম এন্ড বা এজ ডিস্টেন্স দেখো 1.5 ইন্টু ডি জিরো থেকে কম হওয়া যাবে না, এটা 1.7 ডি জিরো থেকে কম হওয়া যাবে না। এটা 1.5 কি মেশিন ফ্লেম কাটেজ, মেশিনের দ্বারা যদি কাট করো, আর হ্যান্ড কাটেজের দ্বারা করলে সেখানে 1.7 নিতে হবে। আর ইন ডিজাইন ই মিনিমাম ইকুয়ালস টু 2 ইন্টু ডি জিরো হয়। আর হচ্ছে ম্যাক্সিমাম তাহলে এন্ড আর এজ ডিস্টেন্স কত? নট গ্রেটার দেন ইকুয়াল, নট গ্রেটার দেন 12T ইন্টু টি। টি হচ্ছে দেখো থিকনেস অফ দ্য থিকার প্লেট মানে টি মিনিমাম, আর এপসাইলন হচ্ছে রুট ওভার 250/FY। এটা মাইল স্টিল হলে এটা 1ই হয়, এটা 1ই হয় মানে 12 ইন্টু টি হবে। when the member exposed to weather হলে ইম্যাক্স কত হয়? যদি exposed to weather কন্ডিশন হয় 40 প্লাস 4 ইন্টু টি, টিটা কিন্তু টি মিনিমাম, নট গ্রেটার দ্যান। ঠিক আছে, মনে রাখতে হবে। গেজ লেন্থ কত? 100 প্লাস 40 অথবা 200 mm, হুইচ এভার ইজ লেস। টি হচ্ছে থিকনেস অফ দ্য থিনার প্লেট। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় আসে। এবার ট্যাগ বোল্ট অথবা রিবেটের জন্য দেখো, হোয়েন টু অ্যাঙ্গেল সেকশন আর প্লেসড ব্যাক টু গাসেট প্লেট, তখন কি হয়? পি ম্যাক্স লেস দেন 100 mm ইন কেস অফ টেনশন, লেস দেন 600 mm ইন কেস অফ কম্প্রেশন। এটাও পরীক্ষায় আসে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপর দেখো টু প্লেটস আর অ্যাটাচ টু গাছ, যদি ব্যাক টু ব্যাক যদি অ্যাটাচ থাকে দুটো প্লেট তখন পি ম্যাক্স হয় 32 or 300, হুইচ এভার ইজ লেস, নট এক্সপোজ টু ওয়েদার কন্ডিশনে। আর যদি এক্সপোজ টু ওয়েদার কন্ডিশনে হয় তাহলে 16T or 200, হুইচ এভার ইজ লেস। এটা বুঝতেই পারছো, স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। যে কোশ্চেন করেছে, প্র্যাকটিস করেছে, সে বুঝতে পারবে যে এই স্লাইডটা কতটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো, ওয়েল্ডিং এর যে এফেক্টিভ থ্রোট থিকনেস হয় ডিপেন্ডস অন কি হয়? ওয়েল্ডের সাইজ আর অ্যাঙ্গেল, ফিউশন ফেসে যে অ্যাঙ্গেল সেটা, অ্যাঙ্গেল বিটুইন দ্য ফিউশন ফেসেস তার উপর ডিপেন্ড করে। থ্রোট ওই ফিলেট ওয়েট যদি করো তাহলে থ্রোটটা হবে তার উইকেস্ট সেকশন। ফিলেট ওয়েটের ক্ষেত্রে থ্রোটটা হয় উইকেস্ট সেকশন। এবারে দেখো এর কত কত এমএম হয়? নট লেস দেন 3 mm, মিনিমাম কিন্তু 3 mm হতেই হবে। এই যে এখানে মিনিমাম সাইজ অফ ওয়েল 3 mm হতে হবে। জেনারেলি এক্সিড 0.7 ইন্টু টি হয়। ঠিক আছে, নট জেনারেলি এক্সিড 0.7 টি এর সমান হয়। ঠিক আছে, থ্রোট থিকনেস কে ইন্টু এস, দেখো কে এই যে ফিউশন অ্যাঙ্গেলের ভ্যালু
সেটা হচ্ছে ডিগ্রির ওপর ডিপেন্ড করে ফিউশন অ্যাঙ্গেলের রেঞ্জ কত, 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি হয়, এটা মনে রাখবে। ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে কে এর ভ্যালু আছে ফিউশন অ্যাঙ্গেলের, 60 থেকে 90 ডিগ্রি হলে 0.7 হয়, এটা মনে রাখো। 0.7 কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হয়, 0.7 ইন্টু টি বলেছিলাম এখানে, এই 0.7টা হয় 60 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য, ঠিক আছে। তারপরে দেখো ফিউশন অ্যাঙ্গেল যত বাড়বে কে এর ভ্যালু তত কমবে, এটা মনে রাখতে হবে। মিনিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েট কত, 3 mm বলেছিলাম। এবারে দেখো প্লেটের থিকার প্লেটের থিকনেসের উপর ওয়েল্ডিং এর সাইজ ডিপেন্ড করছে। 1 থেকে 10 mm হলে 3, 11 থেকে 20 হলে 5, 21 থেকে 32 হলে 6, 32 এর থেকে বেশি হলে 8, আর যদি 50 এর থেকে বেশি হয় সেখানে হচ্ছে 10। এবারে ম্যাক্সিমাম সাইজ অফ ফিলেট ওয়েট কত হয় ফর স্কোয়ার এজের জন্য, t-15, টি হচ্ছে এজ থিকনেস, আর দেখো রাউন্ড এজের জন্য 0.4 ইন্টু টি অফ থিনার প্লেট, এটা ইম্পর্টেন্ট। আর এন রিটার্ন হয় 2s, 2s এর সাথে ইকুয়াল। এস হচ্ছে কি সাইজ অফ প্লেট ওয়েট। এফেক্টিভ লেন্থ দেখো এল মাইনাস 2s, কিন্তু সেটা কখনোই 4s এর থেকে বেশি হবে না, লেসার ইকুয়ালস টু নট লেস দেন 4s হবে, ঠিক আছে। এল মাইনাস 2s এটাও পরে, অথবা নট লেস দেন 4s হবে। দেখো জয়েন্ট, ল্যাব জয়েন্ট কত হয়, 4 থিনার প্লেট অথবা 40 mm, যেটা মোর হয় সেটাই হচ্ছে ল্যাব জয়েন্ট হয়। এইখানে দেখো এল মাইনাস 2s টা কিন্তু এখানে দেখানো আছে এভাবে। পিচ কত হয় ওয়েল্ডিং এর, 12টি অথবা 200 mm, হুইচ এভার ইজ লেস কম্প্রেশনের জন্য, আর 16টি অর 200 mm, হুইচ এভার ইজ লেস ফর টেনশনের জন্য। পিচটা ইম্পর্টেন্ট, পিচটা মনে রাখবে, এটা অবশ্যই মনে রাখবে, এটা মনে রাখবে, আর এইখানের এই ডেটাগুলো মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এফেক্টিভ লেন্থ, ইন্টারমিটেন্ট যদি ওয়েল্ড হয় লেন্থ হবে গ্রেটার দেন 4 টাইমস সাইজ অফ দ্য ওয়েল্ড অথবা 40 mm, হুইচ এভার ইজ মোর। এবার মিনিমাম ক্লিয়ার পেসিং হবে 12টি ফর কম্প্রেশন জয়েন্ট অ্যান্ড 16টি ফর টেনশন জয়েন্ট, এটা মনে রাখবে। আর দেখো এফেক্টিভ লেন্থ অফ ওয়েল্ড, লেন্থ ওভার হুইচ রিকোয়ার্ড সাইজ অফ ওয়েল্ড ইজ ডান। আর এফেক্টিভ এরিয়া কি ভাবে বের করে, এফেক্টিভ লেন্থ অফ ওয়েল্ড এর সাথে থ্রোট থিকনেসটা গুণ করলে এফেক্টিভ এরিয়া বের হয়। অ্যাটলিস্ট যে ডেটাগুলো আমি বলেছি, পিচের ভ্যালু, ম্যাক্সিমাম সাইজ অফ ফিলেট ওয়েট, মিনিমাম সাইজ অফ ফিলেট ওয়েট, এফেক্টিভ থ্রোট থিকনেস কি হয়, এফেক্টিভ লেন্থ কি হয়, এই কয়েকটা ডেটা মনে রাখলে কিন্তু একটা কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। তারপর দেখো স্টিল ডিজাইনে যে আমাদের বাউন্ডারি কন্ডিশন, কালামের বাউন্ডারি কন্ডিশন আছে তার রেসপেক্টে যে এফেক্টিভ লেন্থ হয়, দেখো এটা হচ্ছে ওয়ান এন্ড, এটা হচ্ছে অ্যানাদার এন্ড। একটা এন্ড যদি ট্রান্সলেশন রেস্ট্রেন্ট, মানে ট্রান্সলেশন হবে না, রোটেশনও রেস্ট্রেন্ট, এখানে অপর এন্ড কিন্তু ফ্রি, মানে ফিক্স আর ফ্রি, তাহলে কিন্তু 2l হয়। দেখো এখানে রেস্ট্রেন্ট, এটা রোটেশন ফ্রি, এখানে ট্রান্সলেশন ফ্রি, রেস্ট্রেন্ট, এখানেও 2l। এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখো, এটা টেবিলটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এটা নিয়ে আর টাইম নষ্ট করছি না। তারপরে দেখো ম্যাক্সিমাম সিলিন্ডারনেস রেশিও, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, প্রতি পরীক্ষাতেই আসে। যদি পিওর টেনশন মেম্বার হয় ম্যাক্সিমাম হয় 400, পিওর কম্প্রেশনে 180। এবার দেখো টেনশন অন কম্প্রেশন মেম্বার সাবজেক্টেড টু রিভার্সাল অফ স্ট্রেস ডিউ টু ডেড লোড অ্যান্ড ইম্পোজ লোড। ডেড লোড আর লাইভ লোডের জন্য যদি রিভার্সাল হয়, স্ট্রেস রিভার্সাল হয়, তাহলে টেনশন আর কম্প্রেশন দুটোর ক্ষেত্রেই 180 হয়। টেনশন মেম্বার সাবজেক্টেড টু রিভার্সাল অফ স্ট্রেস উইন্ড লোড আর আর্থকোয়েক লোডের জন্য যদি হয় তাহলে 350, আর কম্প্রেশন মেম্বার হলে 250। এটা টেনশনে 350, কম্প্রেশনে হলে 250। এটা পিওর টেনশন, এটা কম্প্রেশন, আর এটা হচ্ছে ডেড লোড উইন্ড লোডের জন্য বোথ কন্ডিশনে। এটা দেখো এবারে এই কটাও কিন্তু ইম্পর্টেন্ট। লেসিং মেম্বারে 145, হ্যাঙ্গার বারে 160, ব্রেসিং হলে 120, আর কম্প্রেশন ফ্ল্যাঞ্চ অফ বিম হলে 300। এটা সব কটা ডেটাই ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো হচ্ছে লেসিং মেম্বার ডিজাইনের জন্য যে কনসিডারেশন গুলো হয় সেগুলো দেখো। এটা হয় ট্রানভার্স শিয়ারটা 2.5% অফ অ্যাক্সিয়াল ফোর্স অফ দ্য মেম্বার।
অ্যাক্সিয়াল ফোর্সের ভ্যালু দিয়ে দিতে পারে 2.5 করে বের করে দেবে, এটা কিন্তু পরে 2.5% দিয়েও পরে, আবার ভ্যালু বলে দেয় 2.5% করে বের করেও নিতে হয়। শিল্ড টার্ডনেস রেশিও আগের স্লাইডেই বলে দিয়েছি, লেসিং মেম্বারে 145, নট গ্রেটার দেন 145। দেখো এবারে এফেক্টিভ লেন্থ সিঙ্গেল লেসিং রিবেট কানেকশনের জন্য এল এফেক্টিভ ইকুয়াল টু এল হয় লেন্থ বিটুইন ইনার এন্ড রিবেট। ডবল লেসিং এর জন্য 0.7 ইন্টু এল, ওয়েল্ডেড যদি হয় 0.7 ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য ইনার এন্ডস অফ দ্য কানেক্টিং ওয়েলস। আর হচ্ছে উইথ অফ লেসিং বার নট লেস দেন 3D হবে, ঠিক আছে। থিকনেস লেসিং বারের কত হয়, সিঙ্গেল রিবেটের লেসিং হলে নট লেস দেন L/40, ডবল লেসিং হলে নট লেস দেন L/60, আর ওয়েল্ডেড হলেও নট লেস দেন L/60, ঠিক আছে। এবার লেসিং আর ব্যাটানের ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ দেখো, লেসিং এর জন্য 5% ইনক্রিজ হয়, আর যদি ব্যাটান হয় তাহলে 10% ইনক্রিজ হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, লেসিং যে মেম্বার, লেসিং তো এই ধরনের হয়, এইভাবে যায়, এটা লেসিং। এই যে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা হয়, এটা কত হয়, 40 থেকে 70 ডিগ্রি হতে পারে। জেনারেলি 45 ডিগ্রি ইউজ করা হয়। আর ল্যাব কত, নট লেস দেন 40। এই কটা মনে রাখতে হবে তোমাকে। ব্যাটানে শুধু 10% ইনক্রিজ করা হয়, টানভার্সি আরো 2.5%ই হয়, ওই কয়েকটা মনে রাখো। পার্লিন কি বলছে, পার্লিন আর হরাইজন্টাল মেম্বার স্প্যানিং অ্যাক্রস টপ কোড অফ স্ট্রাস সাপোর্ট রুফ ক্ল্যাডিংটাকে সাপোর্ট করে হচ্ছে পার্লিন। রুফ সিটিংটা যার উপর রেস্ট হয় সেটা কিন্তু পার্লিন, মনে রাখবে। ক্লিটটাকে পার্লিংটাকে টিল হতে দেয় না, সেটা হচ্ছে ক্লিট। স্যাগটাই কি, দেখো স্যাগটাই হচ্ছে অ্যাপেক্স আর হচ্ছে বটম কর্ডের সেন্টার পয়েন্ট মিড পয়েন্টটাকে জয়েন করে ভার্টিক্যাল। এই যে এই মেম্বারটা, এটাকে কিন্তু স্যাগটাই বলে। এটা কিন্তু ডিক্রিজ দ্য ডিফ্লেকশন অফ দ্য বটম কর্ড মেম্বার, এই বটম কর্ডের মেম্বারের ডিফ্লেকশনটাকে এটা রেজিস্ট করে। অ্যাপেক্স আর হচ্ছে যে বটম কর্ড আছে তার মিড পয়েন্টে জয়েন করে হচ্ছে এই স্যাগটাই। তারপরে দেখো সেপ ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, এইটা পড়েছিল কিন্তু এইভাবে দিয়ে দিয়েছিল, অনেকেই জানতো না যে রেশিওতে কিভাবে আসে। সবাই পড়ে গেছে 1.67, কিন্তু দিয়ে দিয়েছে 16/3 পাই, এরকম করে কোশ্চেন দিতে পারে। ট্যাঙ্গুলার সেকশনে দেখো 2.34, ডায়মন্ড হলে 2, সার্কেল হলে 1.7, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল হলে 1.5, আই সেকশনে 1.12 থেকে 1.14, এই সেকশনে 1.5, হলো সার্কুলার সেকশনে 1.27, আর হচ্ছে সলিড সার্কুলার সেকশনে 1.67 অথবা 16/3 পাই। এটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন সে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আজকে নিয়ে এসেছি। আজকে কিন্তু পুরো ফুল রিভিশন নয়, আজকে ইনস্ট্যান্ট রিভিশন। পরীক্ষার আগে যেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখো। অ্যারিথমেটিক ইনক্রিজ মিন মেথড আছে, সেটা অ্যারিথমেটিক ইনক্রিজ মিন মেথড কোনখানে সুইটেবল, ভেরি লার্জ আর ওল্ড সিটি মানে কি, অলরেডি ডেভেলপ হয়ে গেছে, সেখানে লিমিটেড স্কোপ আছে এক্সপানশনের, যেখানে লিমিটেড স্কোপ অ্যাভেলেবেল, সেই সব জায়গায় হচ্ছে অ্যারিথমেটিক ইনক্রিজ মেথড ইউজ করা হয়। হ্যাঁ, ইনক্রিজ ইন পপুলেশন ইজ কনস্ট্যান্ট, কন্ডিশন কি, পপুলেশন যে ইনক্রিজটা থাকে সেখানে কনস্ট্যান্ট। এবারে দেখো জিওমেট্রিক ইনক্রিজ মেথড, ইয়ং আর র্যাপিডলি গ্রোয়িং সিটি, যে সিটিটা এখন র্যাপিডলি গ্রো করতে শুরু করেছে এবং নতুন নিউ সিটি, ইয়ং আর নিউ সিটি, ঠিক আছে, যেখানে লার্জ স্কোপ অফ এক্সপেনশন অ্যাভেলেবেল, স্কোপ অফ এক্সপানশনটা অ্যাভেলেবেল অনেকটা। আর এখানে কি হয়, পার্সেন্টেজ গ্রোথ রেটটা কনস্ট্যান্ট থাকে ডিকেড টু ডিকেড। এটা কিন্তু কোন মেথড, এটা কিন্তু এই দুটো কোশ্চেনই বসে, যেখানেই দেখবে ডিকেড টু ডিকেড পার্সেন্টেজ গ্রোথ রেট কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে জিওমেট্রিক ইনক্রিজ মেথড। এটা কিন্তু কোশ্চেনে আসে, সেই জন্যই আমি এখানে এই দুটো জিনিস দিয়েছি। বাকি দেখো আমাদের যে টোটাল ওয়াটার ডিমান্ড আছে, তাতে দেখো ডোমেস্টিক ডিমান্ড হচ্ছে 135, এটা কিন্তু পরীক্ষায় এসছে। যদি এবার ফুল ফ্ল্যাশিং সিস্টেম হয়, যদি হায়ার ইনকাম গ্রুপ হয়, এটা লোয়ার ইনকাম গ্রুপ বা ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য। এবার যদি হায়ার ইনকাম গ্রুপ হয় সেখানে কিন্তু এটা 200 হয়ে যায় ফুল ফ্লাশিং সিস্টেমের জন্য, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড দেখো, এলআইজি গ্রুপের জন্য হচ্ছে এখানে 50, এখানেও 50 ধরা হয়। কমার্শিয়ালের জন্য 20, এটা 20। এখানে টোটালটা মনে রাখবে, ঠিক আছে, টোটালটা মনে রাখলেই হবে। এই ডেটাগুলো মনে রাখো, ফায়ার ডিমান্ড হয় লেসার দেন 1,
আর থেপ লসেস হয় 55। এগুলো কয়েকটা ডেটা মনে রাখো, তাহলেই কিন্তু কাজে দেবে। 135টাই কোশ্চেনে আসে। আর এখানে দেখো ফর্মুলাগুলোর মধ্যে যে ডিফারেন্ট ফর্মুলা ইউজ করা হয়, সেটা হচ্ছে মধ্যে কুচলিং ফর্মুলা ইউজ করা হয়, কুচলিং ফর্মুলাটা মনে রাখতে হবে। ফ্রিম্যান ফর্মুলা ইউজ করা হয়, ঠিক আছে, বস্টন ফর্মুলা ইউজ করা হয়। এটা অনেক জায়গায় দেখবে 5ও আছে, ঠিক আছে। অপশানে যেভাবে দেবে সেভাবে চুজ করবে। ন্যাশনাল বোর্ড অফ আন্ডার রাইটার্স ফর্মুলা আছে কিউ ইকুয়ালস টু 4637 রুট পি 1 মাইনাস 0.01 রুট পি। এটা হচ্ছে পপুলেশন যখন লেস দেন 2 লাখ হবে। এবারে যখন পপুলেশন গ্রেটার দেন 2 লাখ হবে তখন সেটা হয়ে যাবে 54,600 এল পার মিনিট, লিটার পার মিনিটে তখন হয়ে যাবে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফর্মুলা কি, কিউ ইকুয়ালস টু 100 রুট পি। এটার ইউনিট কিন্তু কিলোলিটার পার ডে। তাহলে এই কটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ফর্মুলা অনেক সময় দিয়ে দেয়, কুজলিং ফর্মুলা দিয়ে সব ফর্মুলাগুলোই লিখে দেবে, কোনটা কুজলিং ফর্মুলা তোমাকে চুজ করতে হবে। তারপর দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অথবা পিক ডিমান্ড 2.7 ইন্টু অ্যাভারেজ আওয়ারলি কনজামশন অফ অ্যাভারেজ ডে অথবা 1.5 ইন্টু অ্যাভারেজ আওয়ারলি কনজামশন অফ ম্যাক্সিমাম ডে। এটা পড়তে হবে। ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড 1.8 ইন্টু অ্যানুয়াল অ্যাভারেজ ডিমান্ড, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড 1.5 ইন্টু অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে। এটা দেখবে গুডরিচ ফর্মুলা বলে একটা আছে, সেখান থেকে ভ্যালুগুলো পুট করে করে পাওয়া হয়। ম্যাক্সিমাম উইকলি ডিমান্ড 1.48। এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই ওপর তিনটে। পিক বললে মনে রাখবে 2.7 হয়, ঠিক আছে। আর এই 1.8 1.5 এটা মনে রাখো, এই তিনটে মনে রাখলেই হবে। এবার কোইন্সিডেন্টাল ড্রাফট হচ্ছে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আর ফায়ার ডিমান্ড অ্যাড করলে কোইন্সিডেন্টাল ড্রাফট পাওয়া যায়। টোটাল ড্রাফট কি হয়, ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড প্লাস ফায়ার ডিমান্ড মানে হচ্ছে সিডি, আর ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে অর ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড, সেটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হয় টোটাল ড্রাফট। বোঝা গেল। এবারে দেখো টিউবওয়েল গুলোর মধ্যে স্টেনার টাইপটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মোস্ট ইউজ হয়, মোস্ট ওয়াইডলি ইউজড হয় ইন্ডিয়াতে। আর স্লটেড টাইপের মনে রাখো সাউন্ডিং ইজ প্রোভাইড করা হয়, ঠিক আছে। সাউন্ডিং কোথায় প্রোভাইড করা হয়, স্লটেড টাইপ টিউবওয়েলে। এটা পরে সেই জন্য আমি এই দুটো পয়েন্টই শুধু দিয়ে দিয়েছি। তারপর দেখো যে ডিফারেন্ট ভাল্বগুলো ইউজ করা হয়, ভাল্বগুলো কি কাজে লাগে বা কোন পজিশনে ইউজ করা হয় সেগুলো দিয়ে কোশ্চেন আসে। স্লুইস অথবা গেট ভাল্ব ফ্লোটাকে রেগুলেট করার জন্য কাজে লাগে। চেক অথবা রিফ্লেক্স ভাল্ব ফ্লো অফ ওয়াটার ওয়ান ডাইরেকশনে ফ্লোটাকে পাঠানোর জন্য চেক অথবা ফ্লো রিফ্লেক্স ভাল্ব ইউজ হয়। রিলিফ অথবা সেফটি ভাল্ব এক্সেস প্রেসারটাকে রিলিজ করার জন্য ইউজ করা হয়। স্কাউর ভাল্ব কি, দেখো স্যান্ড সিল্ড, যেগুলো গ্রিড মেটেরিয়াল স্যান্ড সিল্ড এগুলোকে ইউজ করার জন্য স্কাউট ভাল্ব। হুড ভাল্ব দেখো প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ডেব্রিস ইনটু পাম্পিং সিস্টেমে, ডেব্রিসের এন্ট্রিটাকে রেস্ট্রিক্ট করার জন্য হুড ভাল্ব ইউজ করা হয়। এয়ার ভাল্ব রিলিজ এয়ার এনট্র্যাপ, যেটা এয়ারটা এনট্র্যাপড হয়ে থাকে, ট্র্যাপড হয়ে থাকে, সেই এয়ারটাকে বের করার জন্য এয়ার ভাল্ব ইউজ করা হয়। আর বাটারফ্লাই ভাল্ব কি, ইউজ টু রেগুলেট অ্যান্ড স্টপ দ্য ফ্লো। লার্জ সাইজ কন্ডুট, এই লার্জ সাইজ কন্ডুট যদি যেখানেই বলবে কোশ্চেনে বাটারফ্লাই ভাল্ব থাকলে চুজ করবে, দেখবে এটা কিন্তু পরীক্ষায় এসেছে। এবারে দেখো বিভিন্ন যে আমাদের ইম্পিউরিটি গুলো আছে তার ল্যাক হলে, এক্সেস হলে যে ধরনের রোগ হয়, দেখো নাইট্রেটের জন্য ব্লু বেবি ডিজিজ বা মিথেমোগ্লোবিনিয়া, দেখবে এটা ব্লু বেবি ডিজিজ বা মিথেমোগ্লোবিনিয়া, এটা যদি থাকে এটা চুজ করবে। ফ্লোরাইডস এর জন্য বোন ফ্রেজাইল হয়ে যায়। ল্যাক অফ আয়োডাইনের জন্য গয়টার হয়। ক্লোরাইডের হলে ব্ল্যাকিশ ওয়াটার ব্ল্যাকিশ হয়ে যায়। সালফেটস এর জন্য ল্যাক্সেটিভ এফেক্ট, মাথা ঘোরে। ল্যাক্সেটিভ এফেক্ট মার্কারি হচ্ছে মিনেমাটা হয়। এখানের মধ্যে ব্লু বেবি ডিজিজটাই পড়ে, ঠিক আছে। এবারে দেখো ডিটেনশন টাইম, ডিটেনশন টাইমের মধ্যে গ্রিড চেম্বার দেখো 40 থেকে 60 সেকেন্ড, 1 মিনিটও অপশানে থাকে, ঠিক আছে, দেখে নেবে। ডেট্রিয়াস ট্যাঙ্ক 3 থেকে 4 মিনিট, প্রাইমারি সেটেলিং ট্যাঙ্ক 2 থেকে 2.5 ঘন্টা, সেকেন্ডারি 1.5 থেকে 2, অক্সিডেশন পন্ড 20 থেকে 30 দিন, অ্যারিয়েটেড লাগুন 1 থেকে 2 দিন, সেপটিক ট্যাঙ্ক 12 থেকে 36 ঘন্টা, ইনহব ট্যাঙ্ক 2 থেকে 4 ঘন্টা, আর হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক হচ্ছে 3 থেকে 5 মিনিট। ঠিক আছে, প্রতিটা জিনিস আরো ডিটেলসে তুমি পড়ে নাও। এগুলো কিন্তু ডিটেনশন টাইম থেকে কোশ্চেনগুলো আসে বলে আমি টেবিল হিসাবে দিয়েছি, কিন্তু প্রতিটা জিনিসের ডিটেলস তোমাকে পড়তে হবে।
দেখো এবারে বলছে টোটাল অ্যালকালিনিটি যদি টোটাল হার্ডনেসের থেকে বেশি হয় তখন কি হয়ে যায়, নন কার্বনেট হার্ডনেস 0 হয়ে যায়। কার্বনেট হার্ডনেসের সাথে দেখো টোটাল হার্ডনেস কি, টোটাল হার্ডনেস ইকুয়াল টু কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। এখন যদি নন কার্বনেট হার্ডনেস 0 হয়ে যায় তার মানে টোটাল হার্ডনেস কার্বনেট হার্ডনেসের সমান হয়ে যায়। এটা হচ্ছে ডেসক্রাইপটিভ কোশ্চেনে দেয় এরকম ভাবে। এবার যদি টোটাল হার্ডনেস টোটাল অ্যালকালিনিটির থেকে বেশি হয় তখন হয়ে যাবে কার্বনেট হার্ডনেসটা টোটাল অ্যালকালিনিটির সাথে সমান হয়ে যাবে। তাহলে নন কার্বনেট হার্ডনেস কি হবে, টিএইচ মাইনাস সিএইচ হয়। টোটাল হার্ডনেস থেকে কার্বনেট হার্ডনেস বাদ দিলে নন কার্বনেট হার্ডনেস আসে। তো কার্বনেট হার্ডনেস আর টিএ হচ্ছে সমান, অথবা এই দুটোর ভ্যালু যে কোনো মাইনাস করলেই কিন্তু বেরোবে নন কার্বনেট হার্ডনেস। এটা ডেসক্রাইপটিভ ওয়েতে বলে দেয় যে কার্বনেট হার্ডনেস যখন টোটাল অ্যালকালিনিটির সমান হবে তখন নন কার্বনেট হার্ডনেসটা কি হয়, এটা হচ্ছে জানতে হবে। দুটোই ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই এখান থেকে ইম্পর্টেন্ট। তারপরে দেখো অ্যাকসেপ্টেন্স লিমিট যেটা আছে এটার কোড কত 10500, কোডটা দেখবে টার্বিডিটির ভ্যালু অ্যাকসেপ্টেন্স লিমিটে 1 NTU, আর যদি কজ ফর রিজেকশন পারমিসেবল লিমিট অল্টারনেট সোর্স যখন ইউজ থাকে না তখন 5 NTU, কালারে 5 আর 15 TCU আর NTU আছে দেখে নেবে। এটা মনে হয় ভুল আছে, এটা টোটাল কালার ইউনিট TCU হবে, হ্যাজ ইন লিমিট, ঠিক আছে। টেস্ট অ্যান্ড অর্ডার 1 থেকে 3 হয় মনে রাখো। সাসপেন্ডেড সলিড 500, আর যেখানে অল্টারনেট সোর্স থাকবে না সেখানে 2000। অ্যালকালিনিটি হয় 200 mg/L, এটা 600। পিএইচ 6.5 থেকে 8.5, হার্ডনেস হচ্ছে 200 আর 600। ক্লোরাইড কন্টেন্ট 250, 1000। ক্লোরাইডটা ইম্পর্টেন্ট খুবই, পিএইচটা ইম্পর্টেন্ট, অ্যালকালিনিটি ইম্পর্টেন্ট, টেস্ট অ্যান্ড অর্ডার, টার্বিডিটি আর কালার। এই টেবিলটা থেকে তো কোশ্চেন আসা মাস্ট। ক্লোরাইড 1 থেকে 1.5, ম্যাঙ্গানিজ 0.05 আর 0.5, ক্যালসিয়াম হচ্ছে দেখো 75 mg/L, 200 mg/L, কপার হচ্ছে 0.05 mg/L, 1.5 mg/L হয়। এবার দেখো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে যেটা ডিজিজ কজিং ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে প্যাথোজেনিক। নন প্যাথোজেনিক হচ্ছে কোনো ডিজিজ হয় না। অ্যারোবিক ব্যাকটেরিয়া যেটা অক্সিজেনের প্রেসেন্সে হয়, অক্সিজেন যেটা দরকার পড়ে সেরকম ব্যাকটেরিয়া হচ্ছে অ্যারোবিক। নন অ্যারোবিক উইদাউট অক্সিজেনে বাঁচতে পারে। ফ্যাকাল্টেটিভ হচ্ছে উইদাউট অক্সিজেন অথবা উইথ অক্সিজেন দুটোতেই বাঁচতে পারে, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। অনেক সময় এসছে সেজন্য দিয়েছি। দেখো এবারে ইকুইপমেন্ট যে ইউজ করা হয় ফিল্টারেবল সলিড যে করার জন্য, মেজার করার জন্য 1 মাইক্রোমিটার গ্লাস ফাইবার ইউজ করা হয়। সেটেলেবল সলিড ইনহপ ট্যাঙ্ক দিয়ে মেজার করি। ভলাটাইল সলিড মাফেল ফার্নেস, টার্বিডিটি জ্যাকসন টার্বিডিটি মিটার, টেস্ট অ্যান্ড অর্ডার অসমোস্কোপ, টোটাল ডিজলভ সলিড ডায়োনিক টেস্টার, পিএইচ ভ্যালু পোটেনশিওমিটার, ক্লোরাইডস মোর আর্জেনোমেট্রিক মেথড, আর কালার হচ্ছে টিন্টোমিটার। এই টেবিলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমাদের যে কোগুলেন্ট আছে, কোগুলেন্টের মধ্যে অ্যালামটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অ্যালামের কেমিক্যাল ফর্মুলা মনে রাখবে, অ্যালুমিনিয়াম সালফেট বলে। চিপ আর কমন হয় অ্যালুমিনিয়াম অ্যালামটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ইউনিভার্সাল কোগুলেন্ট বলে। এফেক্টিভ পিএইচ রেঞ্জ এটা তো পরে 6.5 থেকে 8.5 হচ্ছে এফেক্টিভ পিএইচ রেঞ্জ। নর্মাল ডোজ কত 10 থেকে 30 ppm। এটা কি রিডিউস করে, কালার টেস্ট আর অর্ডারটাকে রিডিউস করে। দেখো পিএইচটাকে রিডিউস করে দেয়, ঠিক আছে, এটা মনে রাখবে। আর হচ্ছে ইউজড ফর র ওয়াটার ট্রিটমেন্ট ইউজ করা হয়। ইন্ট্রোডিউস দেখো কি করে, পার্মানেন্ট হার্ডনেস ইনডিউসড করে দেয়। আর এর একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, স্লাজ ফরমেশন হয়ে যায়। এটা পয়েন্টই ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে, এটা কিন্তু দেখে নেবে। দেখো এবারে যে সিউএজ এর আমাদের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে তার মধ্যে দেখো ফ্রেশ সিউএজ হলে ইয়েলো টু লাইট কালার হয়, আর হচ্ছে স্টেল অর সেপটিক সুয়েজ হলে ডার্ক ব্রাউন টু ব্ল্যাক কালার হয়। অর্ডার কি হয়, মাস্টি কালার, এটা ফাউল। আর টার্বিডিটি দেখো লেস টার্বাইড হয় ফ্রেশ সুয়েজ, আর এটা স্টেল অর সেপটিক সুয়েজটা কি মোর টার্বাইড হয়। টেম্পারেচার এট লেস দেন 30 ডিগ্রি থাকে, এটা গ্রেটার দেন 30 ডিগ্রি। সলিডস কি থাকে 99.9% ওয়াটার আর 0.1% থাকে সলিড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্পেসিফিক গ্র্যাভিটি স্লাইটলি গ্রেটার দেন 1 হয়, এটাও ইম্পর্টেন্ট। অ্যাভারেজ টেম্পারেচার সিওয়েজের অ্যাভারেজ টেম্পারেচার ইন্ডিয়াতে 20 ডিগ্রি ধরা হয়, ঠিক আছে। এবারে দেখো ফ্রেশ সিওয়েজ অ্যালকালাইন ইন নেচার,
পরে আর হচ্ছে স্টেল অর সেপটিক সুয়েজ, অ্যাসিডিক ইন নেচার, পিএইচ গ্রেটার দেন 7, পিএইচ গ্রেটার, আচ্ছা পিএইচ লেস দেন 7, এটা গ্রেটার দেন 7, ঠিক আছে। এবারে দেখো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সবাই জানো পরীক্ষায় এসেছিল আগের বারে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয় অক্সিডাইজিং এজেন্ট। আর হচ্ছে কি হয়, কেমিক্যাল অক্সিজেন ডান বাই ডাইক্রোমেট টেস্ট দ্বারা টেস্ট করা হয়, ডাইক্রোমেট টেস্ট, ঠিক আছে। এটা কি বায়োডিগ্রেডেবল অ্যাজ ওয়েল নন বায়োডিগ্রেডেবল। আর বিওডি আছে জানো, বায়োডিগ্রেডেবল, দুটোই হয়, বায়োডিগ্রেডেবল অ্যাজ ওয়েল অ্যাজ নন বায়োডিগ্রেডেবল অক্সিজেন ডিমান্ড, ঠিক আছে। ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার হয় বায়োডিগ্রেডেবল অ্যাজ ওয়েল অ্যাজ নন বায়োডিগ্রেডেবল এজেন্টের জন্য। এবার দেখো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, এটা ফর্মুলা দিয়ে বার করা হয়, ডিও ইনিশিয়াল বাই ডিও ফাইনাল ডিভাইডেড বাই ডাইলিউশন ইনটু ডাইলিউশন ফ্যাক্টর, ঠিক আছে। এটা কিন্তু অঙ্ক অনেক সময় আসে, সিং দুটোকে মাইনাস করে ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলেই হবে। বিওডি টেস্ট কন্ডাক্ট কত কি করা হয়, 20°C-তে 5 দিনে বিওডি টেস্ট করা হয়, এটা ইম্পর্টেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট নয়, টাইম অ্যান্ড টেম্পারেচারের সাথে। বিওডি 5 এর ভ্যালু হয়, বিওডি আলটিমেট বিওডির 67%, এটা ইম্পর্টেন্ট। বিওডি ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার 0 হয়। আর মিউনিসিপাল সুয়েজের নর্মাল রেঞ্জ হয় 200 থেকে 500 mg/L, এটা ইম্পর্টেন্ট। বিওডি 20°C 5 দিনেতে করা হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম অ্যান্ড টেম্পারেচার। বিওডির ভ্যালু কিভাবে বের করা হয়, ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল ইন্টু ডাইলিউশন ফ্যাক্টর, ছোটখাটো অঙ্ক দিয়ে দেয়, প্রতিটা জিনিস এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আজকেরটা একটু টাইম টেকিং হবে, কিন্তু প্রতিটা স্লাইড ইম্পর্টেন্ট আমি বলতে যাচ্ছি বলে একটু টাইম লেগে যাচ্ছে, এক এক ঘন্টার বেশি লেকচারটা যাবে। ডিও, ডিও হচ্ছে দেখো টু নো দা পলিউশনের এক্সটেন্ট কতটা হয়েছে সিওয়েজে, সেটা কিন্তু ডিও থেকে জানা যায়। এবার হচ্ছে অ্যাকোয়াটিক লাইফ বেঁচে থাকার জন্য যে আমাদের রিভার স্ট্রিমে ডিওর ভ্যালু যে 4 mg/L হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডিও ইন স্ট্রিম, স্ট্রিমে ডিও হচ্ছে নুন মানে দুপুরের টাইমে কিন্তু সব থেকে ম্যাক্সিমাম হয়, এটা পরে মনে রাখবে। আর ডিটারমাইন বাই উইঙ্কলার মেথড, উইঙ্কলার মেথডে ডিজলভ অক্সিজেনের ডিটারমাইন করা যায়। সাইজ অফ সুয়ার যদি বলে, দেখো মিনিমাম ডায়ামিটার হয় 150 মানে 15 সেন্টিমিটার, আর ম্যাক্সিমাম হয় 300 mm অ্যাজ পার IS 1742। আর হিলি এরিয়াতে হয় 100 mm ডায়ার সিওয়ার ডায়া ইউজ করা হয়। এবারে দেখো কম্বাইন সুয়ারের ক্ষেত্রে যে ভেলোসিটি অফ ফ্লো থাকে সেটা কিন্তু 0.75 মিটার/সেকেন্ড, নট লেস দেন, এটার থেকে কম হওয়া যাবে না, নট লেস দেন 0.75 মিটার/সেকেন্ড হয়। সেলফ ক্লিনসিং ভেলোসিটি কাকে, সেলফ ক্লিনসিং ভেলোসিটি কি, যেটাতে কোনো সেটেলমেন্ট হবে না, যে ভেলোসিটিতে পার্টিকেল গুলো সেটেল হবে না, সাসপেনশনে থাকবে, তাকে সেলফ ক্লিনসিং ভেলোসিটি বলে, তোমরা জানো। এটা ইন্ডিয়াতে অল সুয়ার কন্ডিশনে 1 থেকে 1.2 মিটার/সেকেন্ড হয়। এবারে দেখো যে সিওয়ারে ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করি আমরা, সেই মেটেরিয়ালে ডিফারেন্ট মেটেরিয়ালে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। যদি ভেট্রিফাইড টাইলস হয় তাহলে কিন্তু 4.5 থেকে 5.5, কাস্ট আয়রন হলে 3.5 থেকে 4.5, স্টোন ওয়্যার হলে 3 থেকে 4, সিমেন্ট কংক্রিট হলে 2.5 থেকে 3, এটা পরে, ঠিক আছে। অর্ডিনারি ব্রিক লাইন হলে 1.5 থেকে 2.5, আর আর্দান হলে 0.6 থেকে 1.2, এই তিনটে খুবই পরে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিমেন্ট কংক্রিট। তারপরে দেখো টাইপ অফ সুয়ার, স্যানিটারি সুয়ারে কি হয়, ডোমেস্টিক আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার ক্যারি করে, স্ট্রম সুয়ার রেন ওয়াটার ক্যারি করে, আর কম্বাইন্ড সুয়ার সবকিছু স্যানিটারি প্লাস স্ট্রম, ঠিক আছে। এবারে দেখো সিওয়ার যে নেটওয়ার্ক আছে, হাউস সুয়ার সিয়ার কি করে, হাউস সুয়ার, হাউস হাউস সিয়ার করে হচ্ছে পুরো বিল্ডিং থেকে কালেক্ট করে, ঠিক আছে। কনভেইং সিওয়েজ ফ্রম প্লাম্বিং সিস্টেম অফ এ বিল্ডিং অফ এ কমন মিউনিসিপাল সিস্টেম থেকে কালেক্ট করে, তারপরে কি করে সেটা ল্যাটারাল সিওয়ার কালেক্ট করে। দ্য ডিসচার্জ ক্যারিজ ফ্রম হাউস সুয়ার থেকে যাবে ল্যাটারাল সুয়ারে, ল্যাটারাল সুয়ার থেকে দেখো সাবমেন সুয়ারে যাবে, 2 বা তার থেকে বেশি ল্যাটারাল সুয়ার থেকে সাবমেন সুয়ারে যায়। তারপরে দেখো ট্র্যাঙ্ক সুয়ার মেন অথবা ট্রাঙ্ক সুয়ারে যাবে, 2 অথবা মোর সাবমেন থেকে ট্র্যাঙ্ক সুয়ারে যাবে। তারপরে লাস্টে কি করবে, আউটফল সুয়ার সবগুলো কালেক্টিং করে ফাইনাল পয়েন্টে নিয়ে যাবে, ফাইনাল ডিসপোজাল পয়েন্টে। এটা কিন্তু কোশ্চেন পড়ে, ফাইনাল ডিসপোজাল পয়েন্টে কে নিয়ে যায়, তখন সেটা আউটফল সুয়ার নিয়ে যায়।
এটা হচ্ছে কানেক্টিং নেটওয়ার্ক সিস্টেম। পিকচারটা আমি দিইনি, পিকচারটা দেখে নিলেই বুঝতে পারবে। প্রথমে যাবে হাউস সোয়ার থেকে ল্যাটারাল সোয়ারে যাবে, ল্যাটারাল সোয়ার থেকে সাবমেন সোয়ার, তারপরে মেন অথবা ট্র্যাঙ্ক সোয়ার, তারপরে যাবে আউটফল সোয়ার, যেটা আউটফল সোয়ারটা নিয়ে গিয়ে ডিসপোজাল পয়েন্টে নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো কন্ট্যাক্ট মেকানিজম আর ডিকম্পোজিশন গুলো ইম্পর্টেন্ট। ট্রিকলিং ফিল্টার, অ্যাটাচ গ্রোথ প্রসেস আর ডিকম্পোজিশন কি অ্যারোবিক হয়, আর রোটেটিং বায়োলজিক্যাল কন্ট্রাক্টার অ্যাটাচ গ্রোথ প্রসেস এটাও অ্যারোবিক। তারপর দেখো অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, এটা ইম্পর্টেন্ট। সাসপেন্ডেড গ্রোথ প্রসেস অ্যারিওবিক। অক্সিডেশন পন্ট ইম্পর্টেন্ট। সাসপেন্ডেড গ্রোথ প্রসেস অ্যারিওবিক। সেপটিক ট্যাঙ্ক সাসপেন্ডেড গ্রোথ প্রসেস অ্যানারোবিক, এটা তো পড়েছিল, এটা এসেছিল এমএসসি তে। ইনহপ ট্যাঙ্ক হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ প্রসেস অ্যানারোবিক, ঠিক আছে। এগুলো পড়ে নিও, সবকটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো ডাইলিউশন ফ্যাক্টরের রেসপেক্টে যে ট্রিটমেন্ট দরকার হয় কি হয় না তার রেসপেক্টে এই টেবিলটা আছে। 500 থেকে ডাইলিউশন ফ্যাক্টর যদি বেশি হয়ে যায় তাহলে কোনো ট্রিটমেন্ট দরকার হয় না। 300 থেকে 500 হলে প্রাইমারি ট্রিটমেন্ট দরকার হয়। আর 150 থেকে 300 হলে ট্রিটমেন্ট সাচ অ্যাজ স্ক্রিনিং, সেডিমেন্টেশন, এসেনশিয়াল কেমিক্যাল প্রেসিপিটেশন আর রিকোয়ার্ড, ঠিক আছে। আর 150 থেকে কম হলে কমপ্লিট ট্রিটমেন্ট রিকোয়ার্ড হয়। এই কটা জিনিস পড়ে নিও ভালো করে। সিউয়েজ সিকনেস কি, যখন হচ্ছে সয়েলে পোরস গুলো পুরো ক্লগড হয়ে যায়, প্রিভেন্ট অক্সিডেশন এন্ড কজিং নসিয়া স্মেল, যখন খুব মেল আসে এবং সয়েলে তখন পুরো কি হয়, সয়েলটা পুরো ক্লগড হয়ে যায়, প্রিভেন্ট অক্সিডেশন, তখন সেই কন্ডিশনটাকে বলে সিউয়েজ সিকনেস। ফেনোমেনা অফ ইনএবিলিটি টু টেক এনি ফার্দার লোড অফ সিউয়েজ অফ ল্যান্ড, সেই ল্যান্ড আর ফার্দার কোনো সিউয়েজ লোড নিতে পারে না, ঠিক আছে, তখন হচ্ছে সেই কন্ডিশনটাকে বলে সিউয়েজ সিকনেস। দেখবে সেখানে বলা থাকবে সয়েল গেট ক্লগ। অ্যানারোবিক ডিকম্পোজিশন, ঠিক আছে, এটা হয়ে গেল সিউয়েজ সিকনেস। তারপরে দেখো হাইড্রোলজি থেকে এই একটা পার্টিকুলার একটাই আমি স্লাইড দিয়েছি। দেখো হাইড্রোগ্রাফ হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম, হাইড্রোগ্রাফ রেনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, জানো এটা এসেছিল, কোশ্চেন ভুল ছিল। হাইড্রোগ্রাফের কোশ্চেনে অপশন নিলাম হাইড্রোগ্রাফের, ঠিক আছে। কোশ্চেন ঠিক করতে হলো স্টুডেন্টকে এখন, আগের বারের কোশ্চেনই ভুল ছিল পিএসসি তে। মাস কার্ভ, কিউমুলেটিভ রেনফল ভার্সেস টাইম, ডবল মাস কার্ভ দেখো কিউমুলেটিভ রেনফল অর নিয়ার বাই স্টেশন ভার্সেস কিউমুলেটিভ রেনফল অফ কনসেন্ট্রেশন, আর ডিএডি ডেপথ এরিয়া ডিউরেশন কার্ভে রেনফল ডেপথ ভার্সেস এরিয়া ভার্সেস টাইম। এই প্রথম তিনটে মনে রাখো। মাস কার্ভ মনে রাখবে কিউমুলেটিভ রেনফল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবারে দেখো লাইন জয়নিং পয়েন্টস অফ ইকুয়াল ডেপথ, আইসো বার বললে লাইন জয়নিং জয়েন্টস অফ ইকুয়াল ডেপথ অফ পেসার হয়, আইসো বাদ বললে সি, ডেপথ অফ সি। আইসো হেল হচ্ছে সানশাইন, আইসো হাইটস হচ্ছে রেনফল, এটা খুব ইম্পর্টেন্ট। আইসো প্লেথ হচ্ছে এভাপো ট্রান্সপিরেশন, এটাও ইম্পর্টেন্ট। আইসোথার্ম টেম্পারেচার, আইসোনিপ স্নোফল, আইসোহেলাইন স্যালিনিটি, আইসোক্রোন হচ্ছে ইকুয়াল টাইম অফ কনসেন্ট্রেশন, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। আইসোভেল হচ্ছে ইকুয়াল ভেলোসিটি। এবারে দেখো মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো কি, রিলেটিভ হিউমিডিটি মেজার করতে ফাইক্রোমিটার, সাইক্রোমিটার যদি বলো, ঠিক আছে, হিউমিডিটি হাইগ্রোমিটার, থার্মোহাইগ্রোমিটার হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি দুটো মেজার করতে, ক্যাপিলারি পোটেনশিয়াল টেনসিওমিটার, এটা ইম্পর্টেন্ট, উইন্ড ভেলোসিটি অ্যানিমোমিটার, ওম্বুরোমিটার ওডোমিটার, হাইটোমিটার, এটা হচ্ছে রেনফল ডেপথ, ইম্পর্টেন্ট। evapotranspiration লেসিমিটার ইম্পর্টেন্ট, evaporation অ্যাডমোমিটার ইম্পর্টেন্ট, ট্রান্সপিরেশন ফাইটোমিটার ইম্পর্টেন্ট, পারিমিওমিটার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ইম্পর্টেন্ট, আর হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি রেনফল স্টিমুলেটর, এটাও ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। এখান থেকে তো পাক্কা 1 নম্বর আসবেই আসবে এতগুলো টেবিল থেকে, কেউ আটকাতে পারবে না। তারপরে দেখো যে আমাদের অ্যাকুইফার, অ্যাকুইক্লুড, ঠিক আছে, অ্যাকুইটার্ড, অ্যাকুইফিউজ আছে। এখানে হাইড্রোলিক প্রপার্টি গুলো কি হয়, অ্যাকুইফারে দেখবে সবগুলোই হয়, স্টোর, ট্রান্সমিট আর ইল্ড, সবই হতে পারে। অ্যাকুইক্লুডে স্টোর হবে, ট্রান্সমিট হবে না, ইল্ডও হবে না। অ্যাকুইটার্ডে স্টোর ট্রান্সমিট হবে, ইল্ড খুব স্লোলি হবে। আর অ্যাকুইফিউজে কোনো কিছুই হবে না। এর উদাহরণগুলো মনে রাখবে, ইম্পর্টেন্ট। এটা পিএসসি তে এটা কিন্তু ফেভারিট কোশ্চেন, ইম্পর্টেন্ট। দেখো এখনো আমার অনেকগুলো স্লাইড বাকি আছে, প্রতিটা স্লাইড ইম্পর্টেন্ট, বসে বসে দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো কাছে, তাহলেও হবে, কিন্তু এগুলো পড়তে হবে।
দেখো সিমেন্টের কম্পোজিশনের এই টেবিলটা ইম্পর্টেন্ট, সবাই জানো। এতে কি ধরনের কোশ্চেন আসে? ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ অক্সাইড প্রেজেন্ট ইন সিমেন্ট কম্পোজিশন, তখন বলবে লাইম, পার্সেন্টেজ দিয়ে দিতে পারে। ঠিক আছে, লাইম, সিলিকা, অ্যালুমিনা। ঠিক আছে, তিনটে হচ্ছে মেজর কম্পাউন্ড। সব থেকে কম পার্সেন্টেজ অফ কোনটা থাকে? সোডা পটাশ, এটাও আসে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম বুঝে গেলে। ফাংশন কি? লাইম হচ্ছে স্ট্রেংথ আর সাউন্ডনেস দেয়, এক্সেস হয়ে গেলে কি আনসাউন্ডনেস হয়ে যায়। সিলিকা কি? স্ট্রেংথ দেয়, যদি এক্সেস হয়ে যায় স্লো সেটিং। অ্যালুমিনা কুইক সেটিং প্রপার্টি প্রোভাইড করে, এটা ইম্পর্টেন্ট, আর বেশি হয়ে গেলে স্ট্রেংথ কম করে দেয়। আর আয়রন অক্সাইড হার্ডনেস, কালার, স্ট্রেংথ প্রোভাইড করে, আর এক্সেস হয়ে গেলে স্ট্রেংথ কম করে। ম্যাগনেসিয়া কি? ইয়েলো টিন্ট, এটা মনে রাখবে, ইয়েলো টিন্ট কথা থাকলেই ম্যাগনেসিয়া চুজ করে দেবে। ম্যাগনেসিয়াম আনসাউন্ডনেস দেয়। সোডা পটাশ অ্যাক্সিলারেট সেটিং করে আর এফ্লোরেসেন্স দেয়। সালফার সাউন্ডনেস প্রোভাইড করে, বেশি হলে আনসাউন্ডনেস। আর হচ্ছে জিপসাম রিটার্ডার, মানে সেটিং টাইমটাকে ডিলে করায়, স্লো সেটিং হয়। এবারে দেখো তাহলে আনসাউন্ডনেস কার কার জন্য হচ্ছে? লাইম, ম্যাগনেসিয়া, সালফার। লাইম, ম্যাগনেসিয়া, সালফার। সালফারের জন্য কিন্তু কোনো টেস্ট নেই, নো টেস্ট। শুধু লাইমের জন্য কি আছে? লে চ্যাটেলিয়ার, লে চ্যাটেলিয়ার। আর লাইম আর ম্যাগনেসিয়া যদি বলে অটোক্লেভ। এগুলো কিন্তু মনে রাখতে হবে, সাউন্ডনেসের কি কি টেস্ট আছে বলে দিলাম এখানেই। এবারে দেখো যে বক্স কম্পাউন্ড আছে, বক্স কম্পাউন্ডের মধ্যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, যেটাকে বলে অ্যালাইড, কত পার্সেন্ট? 30 থেকে 50% থাকে। এর ফর্মুলাটা দেখে নেবে। এটা কি ফাংশন কি? আর্লি স্ট্রেংথ প্রোভাইড করে, বেস সিমেন্টিক মেটেরিয়াল, ফ্রিজিং আর থয়িং এর রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ঠিক আছে, ডাইক্যালসিয়াম সিলিকেট কি? আলটিমেট স্ট্রেংথ, প্রোগ্রেসিভ স্ট্রেংথ, ফাইনাল স্ট্রেংথ যাই বলো প্রোভাইড করে। হিট অফ হাইড্রেশন সব থেকে কম। কেমিক্যাল রেজিস্ট্যান্স প্রোভাইড করে, কেমিক্যাল অ্যাটাক রেজিস্ট্যান্স প্রোভাইড করে। একে ব্লাইট বলে, 20 থেকে 45% থাকে। কেমিক্যাল ফর্মুলা 2CaO SiO2। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A সেলাইট বলে। সেট আর হার্ডেন ফাস্ট, ফ্ল্যাশ সেটের জন্য রেসপন্সিবল ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। হিট অফ হাইড্রেশনটা হাই হয়, আনডিজারেবল প্রপার্টিজ প্রোভাইড করে। টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট C4AF ফেলাইট বলে, 6 থেকে 10%। কেমিক্যাল ফর্মুলা মনে রাখো, ওর সিমেন্টিং মেটেরিয়াল। এর সব থেকে একটা রেটটা খুব বেশি, হাই রেট অফ হাইড্রেশন, এটা মনে রাখবে। এটা ইনিশিয়াল স্ট্রেংথ প্রোভাইড করে, এটা ফাইনাল স্ট্রেংথ প্রোভাইড করে। এটা হিট অফ হাইড্রেশন হাই, এটাতে রেট অফ হাইড্রেশন হাই রেট অফ হাইড্রেশন। কোশ্চেন এখান থেকে আসবেই, দুটো টেবিল দিয়েছি সিমেন্ট থেকে, দুটোই কোশ্চেন আসবে। টাইপস অফ লাইম থেকে দেখো, ফ্যাট লাইম, পিওর লাইম, হাইড্রোলিক লাইম, পোর লাইম। পিওরিটি দেখো 95% বেশি, ক্লে থাকে তার মানে 5% কম। এটা থেকে 70 থেকে 90, এটা 5 থেকে 30। এটা লেস দেন 70, এটা গ্রেটার দেন 30। এটা পিওরিটি, ইমপিউরিটি মানে ক্লে। ঠিক আছে, কালার কি হয়? এটা হোয়াইট কালার হয়। তার জন্য কি? হোয়াইট ওয়াশ, প্লাস্টার ইউজ করা হয়। অফ হোয়াইট কালার মেসোনারি ওয়ার্ক ইউজ হয়। মাডি হোয়াইট ফাউন্ডেশন লাইনিং এ ইউজ হয়। এই অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ সি সেল থেকে ফ্যাট আর পিওর লাইম পাওয়া যায়। আর হাইড্রোলিক লাইম কাঙ্কর থেকে পাওয়া যায়। ডলোমাইট স্টোন থেকে হচ্ছে পোর লাইম পাওয়া যায়। অবটেন ফ্রম ক্যালসিনেশন অফ সি সেলের ক্যালসিনেশন করলে ফ্যাট লাইম অথবা পিওর লাইম পাওয়া যায়। তারপরে দেখো ক্লাসিফিকেশন অফ ব্রিক, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এর ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্পশন 20, 22, 25। আর কম্প্রেসিভ স্ট্রেংথ 10.5, 7, 50। এটা MPa, এখানে কিন্তু 100 দিয়ে দেয় কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা 70 দেয় কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা 50 দেয়, মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে রকের মেটামরফিজম হয়ে কি পরিবর্তন হয়। গ্রানাইট, সায়ানাইট অথবা কংগ্লোমেরাট থেকে কি হয়? নিস। ব্যাসাল্ট আর ডলেরাইট থেকে হয় সিস্ট। লাইমস্টোন, ডলোমাইট, মাল এসব থেকে হয়ে যায় মার্বেল। স্যান্ডস্টোন থেকে কোয়ারজাইট। সেল আর মানস্টোন থেকে স্লেট। আর হচ্ছে ফ্যালসাইট থেকে হয় সিস্ট অথবা স্লেট। এই টেবিলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো
যে ক্লাসিফিকেশনের থেকে উদাহরণে দেয় অথবা ডেসক্রাইপটিভ হয়ে দেয়। দেখো কুলিং অফ লাভা অথবা ম্যাগমা হয়ে কি হয়, ইগনিয়াস রক হয়। ইগনিয়াস রক সেটা এবারে সারফেসে হতে পারে, স্যালো ডেপথে হতে পারে, অথবা কনসিডারেবল ডেপথে গিয়ে হতে পারে। দেখো ইন্ট্রুসিভ হলে প্লুটনিক হাইপোব্যাসাল, আর হচ্ছে এক্সট্রুসিভ মানে সারফেসে, ঠিক আছে। হাইপোব্যাসাল হচ্ছে স্যালো ডেপথে, আর এটা হচ্ছে কনসিডারেবল ডেপথে হলে প্লুটনিক। এই ডেসক্রাইপটিভ বইতেও দেয়, আমি বলে দিলাম, মনে রাখো, লেখা নেই। এক্সাম্পল গ্রানাইট, গাব্রো, সায়ানাইট। এক্সাম্পল গুলো দেখে নিও। হাইপোব্যাসাল হচ্ছে ডলেরাইট, ভলকানিক হচ্ছে ব্যাসাল্ট, ট্র্যাপ, এগুলো। আর কি ফিচার্স, এখানে কোর্স গ্রেন ক্রিস্টালাইন স্ট্রাকচার হয়, এটা ফাইন গ্রেন, আর এটা হচ্ছে এক্সট্রিমলি ফাইন গ্রেন স্ট্রাকচার হয়। সেডিমেন্টারি রক দেখো, সেডিমেন্ট ডিপোজিট হয়ে হয়ে সেডিমেন্টারি রক তৈরি হয়। এর ক্লাসিফিকেশন মেকানিক্যাল অথবা ক্লাস্টিক, কেমিক্যাল অথবা নন ক্লাস্টিক, আর অর্গানিক, ঠিক আছে। এর উদাহরণ স্যান্ডস্টোন, এখানে জিপসাম ডলোমাইট, এখানে চক, কোরাল লাইমস্টোন। এখানে এগুলো ইম্পর্টেন্ট এতটা না। মেটামরফিক রক দেখো, ট্রান্সফরমেশন অফ হিট আর প্রেসারে যে ট্রান্সফরমেশন হতে পারে সেটা হচ্ছে মেটামরফিক রক পাওয়া যায়। ফলিয়েটেড হয়, নন ফলিয়েটেড হয়। এটা হচ্ছে দেখো নিস সিস্ট স্লেট, এখানে মার্বেল কোয়ারজাইট লেয়ার স্ট্রাকচার হয়, এখানে কোনো ভিজিবল লেয়ার দেখা যায় না। তারপরে দেখো যে স্টোনের ইউজেস গুলো কি কি। মার্বেলের ইউজ কি, অর্নামেন্টাল ওয়ার্কে মার্বেল ইউজ করা হয়। গ্রানাইট দেখো, বিল্ডিং, পিয়ার, ব্রিজ, অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু পড়েছে পরীক্ষায়। মার্বেলটাও পড়েছে পরীক্ষায়। কম্প্যাক্ট স্যান্ডস্টোন হচ্ছে ফায়ার প্রুফিং, ম্যাক্সিমাম পেপার ইন ফায়ার প্রুফিং। স্লেট কোথায়, রুফিং, ফ্লোরিং, র্যাম প্রুফিং এইসবে ইউজ করা হয়। ল্যাটেরাইট হচ্ছে ব্রিক ম্যাসনারি, স্টোন ম্যাসনারি। সিঙ্গেল হচ্ছে ওয়াটার প্রুফিং ইউজ করা হয়, এটা ওয়াটার বাউন্ড পিবেলস বলে। লাইমস্টোন হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচার। স্লেট আর মার্বেল হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড। চক সিমেন্ট, ফরমেশন অফ সিমেন্ট। আর কোয়ারজাইট হচ্ছে মোস্ট ওয়েদার রেজিস্টিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে কোয়ারজাইটে থাকে। জিপসাম দেখো, কেমিক্যালি প্রেসিপিটেটেড সেডিমেন্টারি রক বলে এটাকে। নিজ ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন্থ নিজ প্রোভাইড করে। ল্যাটেরাইটের মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেন্থ সব থেকে কম। স্লেট আছে পোর কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে, এটা আমি ঠিক করতে ভুলে গেছি, এটাও ইম্পর্টেন্ট। কোয়ারজাইট মোস্ট ওয়েদার রেজিস্টিং ক্যারেক্টারিস্টিক, এখানে লেখাই আছে, দেখে নেবে। সিঙ্গেল হচ্ছে ওয়াটার বাউন্ড পিবেলস হয়, রুফ মেটেরিয়াল ইউজ করে। মোরাম ডিসইন্টিগ্রেটেড রক্স, যেটা পেপার ব্লক ম্যানুফ্যাকচারিং ইউজ হয়। আর রায়োলাইট হচ্ছে ক্রাস্ট গ্রানাইট, রোড কনস্ট্রাকশনে ইউজ করা হয়। এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে স্ট্রেন টেস্ট গুলো যেগুলো হয়, ক্রাসিং স্ট্রেন টেস্ট, কম্প্রেসিভ স্ট্রেন জানার জন্য। হার্ডনেস ডোরিস অ্যাব্রাশন টেস্ট কি হয়, ওয়ার অ্যান্ড অ্যাব্রাশন রেজিস্ট্যান্স জানার জন্য। টাফনেস অথবা ইম্প্যাক্ট টেস্ট, ইম্প্যাক্ট শক রেজিস্ট্যান্স টু ইম্প্যাক্ট জানার জন্য। ওয়াটার অ্যাবজর্পশন, ওর ভেতরে কতটা পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যাবজর্ব বা পোরোসিটি কতটা সেটা জানার জন্য। অ্যাসিড টেস্ট হয় ওয়েদার রেজিস্ট্যান্স চেক করার জন্য। স্মিথ টেস্ট হয় সলিউবল ম্যাটার অথবা মাডি ম্যাটার, যদি বলো মাডি সাবস্টেন্স, সেটা চেক করার জন্য। আর ব্র্যাড টেস্ট হয় রেজিস্ট্যান্স অফ ওয়েদারিং অর ফ্রস্ট এক্সন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরে। তারপরে দেখো টিম্বার থেকে যদি বলি, মেডুলা পিত অর কোর, এটা হচ্ছে ডেড পোর্শন হয়, ঠিক আছে। ইয়ং এজে এটা কিন্তু নারিশমেন্ট প্রোভাইড করে। হার্টউড হচ্ছে যেটা পিতকে ঘিরে যে এটা পোর্শন, সেটা হচ্ছে হার্টউড, ঠিক আছে, রিজিডিটি প্রোভাইড করে। স্যাপউড বা অ্যালবার্নাম, হার্টউড আর ক্যাম্বিয়াম লেয়ারের মধ্যে কিন্তু স্যাপউড থাকে। এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট ইন গ্রোথে হেল্প করে। ক্যাম্বিয়াম লেয়ার লেইং বিটুইন স্যাপউড আর ইনার বার্কের মিডিলে ইউজ করে, এটাই পরবর্তীকালে কনভার্ট হয়ে স্যাপউড হয়ে যায়। ইনার বার্ক, ইনার স্কিন হচ্ছে টিম্বার ট্রির হচ্ছে ইনার স্কিন, এটা আউটার বার্ক হচ্ছে আউটার স্কিন। মেডুলারি রেস দেখো, থিন রেডিয়াল ফাইবার এক্সটেন্ডেড ফ্রম পিথ টু ক্যাম্বিয়াম লেয়ার। পিথ থেকে এইভাবে যে রেস গুলো থাকে সেটা হচ্ছে মেডুলারি রেস। আর এরকম ভাবে যে রিং গুলো থাকে সেটা হচ্ছে অ্যানুলার রিং। এই অ্যানুলার রিং থেকে হচ্ছে এজ অফ টিম্বার ডিটারমাইন করা সম্ভব। এটা পরে পরীক্ষায় প্রতিটা বছরে একটা করে আমাদের রিং জেনারেট হয়। তারপরে দেখো যে আমাদের সয়িং করি, সয়িং এ কিন্তু স্ট্রেংথ, কোন সয়িং এর স্ট্রেংথ বেশি আর কোন সয়িং এ ওয়েস্টেজ সব থেকে বেশি, দুটোই হয় রেডিয়াল সয়িং এ। এটা মনে রাখবো, ওয়েস্টেজ কম হয় অর্ডিনারি সয়িং এ, আর স্ট্রেংথ সব থেকে কম ট্যানজেনশিয়াল সয়িং এ। আর রেডিয়াল সয়িং এ সব থেকে স্ট্রেংথও বেশি, ওয়েস্টেজও বেশি। তারপর দেখো ছবিটা এমন জায়গায় এঁকে ফেলেছি,
কিছু করার নেই, এখান থেকে বলে দিচ্ছি দেখো। বাবুল হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কে ম্যাডুলারি আর ওক, মালবেরি আর ওক হচ্ছে স্পোর্টস গুডে ইউজ করা হয়। টিক সব থেকে জানবে হোয়াইট অ্যান্ড রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম হয় রেজিস্ট্যান্স প্রোভাইড করে হোয়াইট অ্যান্ডকে। আর হচ্ছে এর ডুরাবেল এজ হয় 50 বছর, ফায়ার রেজিস্ট্যান্টও হয় বেশি। এই হাউস কনস্ট্রাকশন, রেলওয়ে কনস্ট্রাকশনে বেন্টিক হচ্ছে বোর্ডে, সিসাম হচ্ছে ফার্নিচার ডেকোরেটিভ ওয়ার্কে, সাল্ক স্ট্রাকচারাল ওয়ার্কে, ঠিক আছে, জ্যাক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দেওদার রেলওয়ে স্লিপার, আর বালসা হচ্ছে এয়ারক্রাফট অথবা মডেল ব্রিজ বানাতে ইউজ করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো টিম্বারের যে আমাদের ক্লাসিফিকেশন গুলো আছে, এখান থেকে সবাই জানো কোশ্চেন এসেছিল এমএসসি তে, ঠিক আছে। স্ট্যান্ডিং টিম্বার কি, লিভিং ট্রিটাকে বলে। আর হচ্ছে তোমার রাফ টিম্বার হচ্ছে ফেল ট্রি। আর কনভার্টেড টিম্বার অথবা লাম্বার হচ্ছে লগ গুলোকে কনভার্টেড টিম্বার বলে। এবারে মডিউলাস অফ ইলাস্টিসিটির বেসিসে গ্রুপ এ কখন, যখন 12.5 কিলো নিউটন পার এমএম স্কোয়ারের বেশি তখন গ্রুপ এ। গ্রুপ বি হচ্ছে 9.8 থেকে 12.5, আর 5.6 থেকে 9.8 হলে গ্রুপ সি। এবারে দেখো অ্যাভেলেবিলিটির রেসপেক্টে এক্স ওয়াই জেড তিনটে গ্রুপ আছে। মোস্ট কমন কি, যখন প্রোডাকশন এটা 1415 এমপি এর থেকে বেশি তখন হচ্ছে অর মোর, তখন হচ্ছে ইয়ারে মোস্ট কমন। আর 355 থেকে 1415 হলে কমন, আর হচ্ছে লেস দেন 355 হলে এটা এমকিউ পার ইয়ার, ঠিক আছে। এটা অ্যাজ পার ফরেস্ট ডিপার্টমেন্টের ডেটা হিসাবে এক্স ওয়াই জেড তিনটে হয়। দেখো ডুরাবিলিটি রেসপেক্টে এখানে ডুরাবিলিটি চেক করার জন্য গ্যাভিয়ার টেস্ট করা হয়। এর যে স্যাম্পেল সাইজটা হয় 600x50x50 অথবা 38x38x305 হয়। এই ডুরাবিলিটি রেসপেক্টে যখন 10 বছরের বেশি অ্যাভারেজ লাইফ হয় তখন হাই ডুরাবেল, মডারেট হলে 5 থেকে 10, আর হচ্ছে লো ডুরাবেল হলে 5-এর থেকে কম হলে লো ডুরাবেল। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই চারটেই বেশি ইম্পর্টেন্ট বলে আমি এখানে রেখেছি। নাহলে আলাদা লেকচারে বিল্ডিং মেটেরিয়ালের যে লেকচারটা করেছিলাম সেখানে তুমি পুরোটা দেখে নিতে পারো। দেখো বেস হচ্ছে পেন্টের বেস হচ্ছে দেখো হোয়াইট লেড, উডেন ওয়ার্ক ইউজ করা হয়, ইম্পর্টেন্ট। রেড লেড, আয়রন ওয়ার্ক ইউজ করা হয়, ইম্পর্টেন্ট। বেস কি মেন কনস্টিটিউয়েন্ট হয়, বাইন্ডিং প্রপার্টি প্রোভাইড করে, বাল্ক অফ পেন মানে ভলিউম আর ওপাকনেস প্রোভাইড করে, ঠিক আছে। ভেহিকেল ক্যারিয়ার বা বাইন্ডার কি করে, কনস্টিটিউয়েন্ট গুলোকে সাসপেনশনে রাখে। উদাহরণ কি, লিনসিড অয়েল, টাং অয়েল, নাট অয়েল, পপি অয়েল। পিগমেন্ট কি, পিগমেন্ট কালার প্রোভাইড করে, অথবা যদি ইররেগুলারিটি সারফেসে থাকে সেটাকে হাইড করতে কালার কাজে লাগে। এখানে দেখো জিঙ্ক অক্সাইড হোয়াইট কালার দেয়, কপার সালফেট গ্রিন, ইন্ডিগো ব্লু কালার দেয়, আইভরি ব্ল্যাক, ঠিক আছে। কালার গুলো এই কয়েকটা মনে রাখো, রেড কালার। সলভেন্ট অথবা থিনার উদাহরণ কি, টারপেন্টাইন, বেনজিন, ন্যাপথা। ইনক্রিজ দ্য কভারেজ এরিয়া ইনক্রিজ করতে কাজে লাগে। ড্রায়ার জেনারেলি লেস অর ইকুয়ালস টু 8% ইউজ করা হয়। লিথার্জ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লেড, অ্যাসিটেট, কোবাল্ট, এগুলো হচ্ছে ড্রায়ারের উদাহরণ। কুইকলি ড্রাই করতে হেল্প করে। এক্সটেন্ডার কি, জিপসাম, সিলিকা, বেরিয়াম সালফেট এর উদাহরণ। পিভিসি এর নাম্বার ইনক্রিজ করতে হেল্প করে, পিভিসি এর নাম্বার ইনক্রিজ করলে গ্লস ডিক্রিজ হয়। তারপর দেখো বিল্ডিং কনস্ট্রাকশনের মধ্যে দেখো কর্নিস, এখানে দেখতে পাচ্ছ, আগের দিন পিকচার দিইনি, তার নিচে যে স্টোন আছে সেটা ফ্রিজ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এটা প্রজেক্টিং অর্নামেন্টাল কোর্স, একটা প্রজেক্টিং অর্নামেন্টাল কোর্স টপ অফ দ্য বিল্ডিং অর এ জাংশন অফ এ ওয়াল আর সিলিং এর জিনিসে জাংশনে যেটা অর্নামেন্টাল কোর্স একটা প্রোভাইড করা হয় সেটাকে বলছে কর্নিস। এবার দেখো কর্নিসের নিচে একটা স্টোন প্লেস করা হয় ইমিডিয়েটলি বিলো দ্য কর্নিস, এক্সটার্নাল ফেস অফ দ্য ওয়ালে, সেটাকে বলে ফ্রিজ। স্ট্রিং কোর্স, হরাইজন্টাল প্রজেক্টিং কোর্স, ম্যাসোনারি প্রজেক্টিং আউট অফ দ্য ওয়াল অর শেডিং রেন ওয়াটার অফ দ্য ফেস, এটাকে স্ট্রিং কোর্স বলে। করবেল কি, এটাও প্রজেক্টিং স্টোন ইউজুয়ালি প্রোভাইডেড টু সার্ভ অ্যাজ সাপোর্ট, রুফ স্ট্রাস, বিম, ওয়েদার শেড, এগুলোকে সাপোর্ট করার জন্য যে প্রজেক্টিং স্টোন ইউজ করা হয় সেটা কিন্তু করবেল বলে। এই যে দেখে নাও এখানে করবেল আছে। কোপিং তোমরা জানো, বাউন্ডারি ওয়াল টপে কোপিং ইউজ করা হয়, বাকিগুলোকে একটু দেখে নিও। তারপরে দেখো মিনিমাম থিকনেস অ্যাট দ্য এজ অফ দ্য ফুটিং এর থিকনেস, যদি সেটা রেস্টিং অন সয়েল হয় তখন হবে 150 mm, আর যদি পাইল হয় তাহলে 300 mm। এই দুটো ভ্যালু মনে রাখো। আর এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম টোটাল আর ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। দেখো ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট
স্যান্ডের ক্ষেত্রে 40 হয় আইসোলেটেড ফুটিং, আর র্যাপ বা ম্যাট হলে 40 থেকে 65, ক্লেতে হলে 65 টু 100। এটা তাহলে মনে রাখো, 45 টু 65 টপে, শুধু সাম আইসোলেটেড হলে 45, ম্যাটে হলে 45 টু 65, আর ক্লেতে হলে 65 টু 100, আইসোলেটেড হলে শুধু 65, আর ম্যাটে হলে 65 টু 100। আর এখানে দুটোই হয় 25 আর 40, স্যান্ডে হলে 25, ক্লেতে হলে 40, বোথ বোথ কন্ডিশনে, আইসোলেটেড পুটিং হলেও আর র্যাপড আর ম্যাটে হলেও। ঠিক আছে, এরপরে দেখো, এবারে ইংলিশ বন্ড আর ফ্লেমিশ বন্ড। ইংলিশ বন্ড কোনটা? যেটা হচ্ছে হেডার স্ট্রেচার লেড ইন অল্টারনেট কোর্স। অল্টারনেট কোর্সে যদি হেডার স্ট্রেচার থাকে তাহলে সেটা ইংলিশ বন্ড। আর হেডার স্ট্রেচার লেড ইচ কোর্স, প্রতিটা কোর্সের মধ্যে যদি হেডার স্ট্রেচার একই সাথে থাকে, এটা দেখো ইংলিশ বন্ডে হেডার হেডার থাকবে একটা কোর্সে, তারপরে এটাতে স্ট্রেচার থাকবে, সেরকম হচ্ছে ইংলিশ বন্ড, এটা হেডার, এটা প্রতিটাই স্ট্রেচার। আর ফ্লেমিশ বন্ডে একটাতেই হেডার থাকবে, একটাতেই স্ট্রেচার থাকবে। এবারে কি বলছে স্ট্রং কোনটা হয়? ইংলিশ বন্ড স্ট্রং হয়, এর ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, কোনটা স্ট্রংগেস্ট বন্ড সেটা জিজ্ঞাসা করতে পারে। আর অ্যাপিয়ারেন্স কোনটার ভালো হয়? ফ্লেমিশ বন্ডে অ্যাপিয়ারেন্স ভালো হয়। এই তিনটে পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। এবারে দেখো ম্যাক্সিমাম সিলিন্ডারনেস রেশিও টু স্টোরি বিল্ডিং। টু স্টোরি বিল্ডিং হলে সিমেন্ট মর্টারে 27, লাইম মর্টারে 20, গ্রেটার দেন টু স্টোরি হলে সিমেন্ট মর্টারে 27, লাইম মর্টারে 13। এগুলো ইম্পর্টেন্ট। ডিপিসিটা ইম্পর্টেন্ট, তোমরা জানো, যেটা সাবস্ট্রাকচার থেকে সুপারস্ট্রাকচারে ময়েশ্চারটাকে রেস্ট্রিক্ট করে দেয় এন্ট্রি করতে। ঠিক আছে, মিনিমাম হাইট 600 mm ফ্রম গ্রাউন্ড লেভেল। জেনারেলি 2.5 mm থিকনেস হয়, 2.5 সেন্টিমিটার আপ টু 40 সেন্টিমিটার হতে পারে, 40 না 4 সেন্টিমিটার, ঠিক আছে, 40 mm। গ্রেড অফ কংক্রিট জেনারেলি M15 ইউজ করা হয়। আর M20 কখন? হাই ক্লাস বিল্ডিং এর ক্ষেত্রে, ফার্স্ট ক্লাস বিল্ডিং এ M20 ইউজ করা হয়, জেনারেলি M15। আর এখানে এগ্রিগেট সাইজ ম্যাক্সিমাম 10 mm ইউজ করা হয়। আর হচ্ছে জেনারেলি ড্যাম প্রুভিং মেটেরিয়াল হচ্ছে B2 মিন, এটা ইম্পর্টেন্ট। মিটার স্কোয়ারে মেজার করা হয়, হরাইজন্টাল ভার্টিক্যাল যে কোনো ডাইরেকশনে ইউজ করা যায়। এরপরে দেখো আমাদের যে স্টেয়ার আছে, স্টেয়ারের মধ্যে কিছু ডেটা আছে, থাম রুল। T+2R হয় ট্রেড আর রাইজের। টি ট্রেড আর রাইজ হচ্ছে আর। T+2R করলে 500, 550 থেকে 600 মধ্যে হয়। R+T করলে 400 থেকে 450, R×T করলে 40,000 থেকে 41,000 হয়। ট্রেড রাইজার নট গ্রেটার দেন 200, আর ট্রেড হচ্ছে নট লেস দেন 240 হয়। এই পাবলিক আর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে জেনারেল ভ্যালুগুলো মনে রাখো। পিচটা খুব ইম্পর্টেন্ট, পিচটা 25 থেকে 40 হয়, 25-এর থেকে কম হওয়া যাবে না, 40-এর থেকে বেশি হওয়া যাবে না। 40টা অনেক সময় 38 দেওয়া থাকে, মনে রাখবে। আর স্টেপ কটা হয়? মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 12টা। ল্যান্ডিং এর উইথ ইকুয়াল অথবা গ্রেটার দেন উইথ অফ স্টেয়ার হয়, ইকুয়াল অথবা গ্রেটার দেন হতে হবে, ইকুয়াল অথবা গ্রেটার দেন। উইথ অফ স্টেয়ারের থেকে লেস দেন হবে না, শুড নট বি লেস দেন। ঠিক আছে, নাম্বার অফ রাইজার কত হয়? টোটাল হাইট থেকে সিঙ্গেল রাইজারের হাইট যদি ভাগ করো তাহলে সেটা নাম্বার অফ রাইজার পাওয়া যায়। ট্রেড পাওয়া যায় নাম্বার অফ রাইজার -1 করলে। এটা কিন্তু ছোট ক্যালকুলেটিভ একটা দুটো দিয়ে দিতে পারে কোশ্চেন, একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। এবার যদি ডবল ফ্লাইট স্টেয়ারের জন্য কিন্তু 2 মাইনাস হবে, ডবল ফ্লাইট ধরলে। হেডরুম হাইট কত হয়? আমি আগের দিনে বলেছিলাম 2.03, 2.05, 2.1, যে কোনো ভ্যালু থাকলে করবে, কোনো পার্টিকুলার ঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়াল কোনো ভ্যালু নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, করে নেবে। কম্বিনেশন অফ রাইজ 15x28 হয়, 16x26 হয়, 17x24, এইসব ভ্যালুগুলো হয়। এবারে দেখো আর্চের দেখো ইন্টারডস কাকে বলে, এক্সট্রাডস কাকে বলে, ডেপথ কাকে বলে, কিস্টোন, ক্রাউন পয়েন্ট, ঠিক আছে, এগুলো পড়তে হবে। স্কিউ ব্যাক, যেখানে রেস্ট করছে আর্চটা, সেই সারফেসটাকে বলে স্কিউ ব্যাক। সফিট বা ইন্টারডস বলে এটাকে, বটমটাকে। টপটাকে বলে হচ্ছে এক্সট্রাডস। ম্যাক্সিমাম হাইট পয়েন্টটাকে বলে ক্রাউন। দুটোর ডিফারেন্সটাকে কি বলে? ডেপথ। আর এই লাইন থেকে এখানে ইন্টারডসের এটাকে বলে রাইজ। এইগুলো কিন্তু কয়েকটা জিনিস দেখে যাবে। ও স্ক্যাফোল্ডিং, সোরিং আর আন্ডারপিনিং এর মধ্যে এর ওপরে চলে এসছে কি করে আমি জানি না। স্ক্যাফোল্ডিং দেখো টেম্পোরারি রিজিড স্ট্রাকচার, যে প্ল্যাটফর্ম বানানো হয় কোনো টেম্পোরারি কাজের জন্য, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। সোরিং কি? টেম্পোরারি স্ট্রাকচারকে সাপোর্ট, আনসেফ স্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য সেটাকে সোরিং বলে।
আর আন্ডারপিনিং কি বলছে, কোনো স্ট্রেনথেনিং করার জন্য কোনো এক্সিস্টিং ফাউন্ডেশনের সেই প্রসেসটাকে বলে হচ্ছে আন্ডারপিনিং। আচ্ছা, এখানে আছে টেম্পোরারি স্ট্রাকচার, যেটা বানানো হয় প্ল্যাটফর্ম, সেটাকে হচ্ছে ওয়ার্কারদের জন্য, সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। সোরিং কি, যদি আনসেফ স্ট্রাকচার থাকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য সোরিং বলে। আর আন্ডারপিনিং হচ্ছে যদি আমরা এক্সিস্টিং ফাউন্ডেশনে স্ট্রেনথেনিং করি বা এক্সিস্টিং ফাউন্ডেশনে নিউ ফাউন্ডেশন প্লেস করি তাহলে সেটাকে আন্ডারপিনিং বলে। প্লাস্টারিং দেখো কোড হচ্ছে 1661 মিটার স্কোয়ারে মেজার করা হয়। জেনারেল থিকনেস 12 mm, 6 থেকে 12 mm থিকনেস। সিঙ্গেল লেয়ারে যদি করি, সিঙ্গেল কোটে। বুল মার্ক কি বলে, ইউনিফর্ম থিকনেস মেনটেন করার জন্য আমরা দেখবে সারফেসে বুল মার্ক করে দিই অনেকটা দূরে দূরে। ঠিক আছে। পারগেটিং কি, ডেকোরেটিভ বা ওয়াটারপ্রুফিং প্লাস্টারিং অ্যাপ্লাইড অন ওয়াল, তাকে পারগেটিং বলে। যদি ডেকোরেটিভ ওয়াটারপ্রুফিং প্লাস্টার ইউজ করি ওয়ালে তাহলে সেটা পারগেটিং বলে। আর হচ্ছে প্লাস্টার করার আগে দেখবে হচ্ছে ব্যাক সারফেসটাকে আমরা কি করি, রাব করে দিই, সেই প্রসেসটাকে বলে হ্যাকিং। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডোরের মধ্যে দেখো টাইপ অফ ডোর, কোনখানে কি ডোর ইউজ হয়। এই রিভলভিং ডোর এসি রুমে ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর লাউভার্ড আর ভেনেটিয়ান ডোর দেখবে একই সাথে প্যাসেজ, এয়ার প্যাসেজটাকেও প্রোভাইড করে, আবার তোমাকে প্রাইভেসিটাও প্রোভাইড করে। এটা হচ্ছে লাউভার ডোর। দেখবে স্যানিটারি ব্লকে ইউজ করা হয় বেশিরভাগ। গ্লেজ অথবা স্যাশ ডোর হসপিটালে ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। আর দেখবে স্লাইডিং ডোর গোডাউন, স্টোর, গ্যারেজ। ফ্লাশ ডোর কিচেন, লন্ড্রি, লিভিং রুম। কোলাপসেবল ডোর কম্পাউন্ড গেট, রেসিডেন্সিয়াল বিল্ডিং, স্কুল, সেট এসবে ইউজ করা হয়। রিভলভিং ডোর হোটেল, ব্যাংক, অফিস বিল্ডিং এসবে রিভলভিং ডোর ইউজ করা হয়। এরপরে দেখো টাইপস অফ উইন্ডোতে সেজমেন্ট উইন্ডো, দেখবে দরজার মতো যেই পাল্লাগুলো খোলে উইন্ডোর, সেইগুলো হচ্ছে সেজমেন্ট উইন্ডো, কেসমেন্ট উইন্ডো বলো। স্লাইডিং উইন্ডোজ, শাটার মুভ অন রোলিং বিয়ারিং এ শাটার গুলো মুভ করে, এটা অতটা ইম্পর্টেন্ট না। গ্যাবেল উইন্ডো দেখো, গ্যাবেল এন্ডে যে রূপে উইন্ডো থাকে সেটাকে হচ্ছে গ্যাবেল উইন্ডো বলে। এটা হচ্ছে গ্যাবেল সাইডে যে উইন্ডো, গ্যাবেল এন্ডে যে উইন্ডো প্রোভাইড করে তাকে গ্যাবেল উইন্ডো বলে। বে উইন্ডো কাকে বলে, দেখবে আমাদের ওয়াল থেকে প্রজেকশন থাকে, প্রজেক্ট আউটসাইড দ্য এক্সটার্নাল ওয়াল, সেগুলোকে বে উইন্ডো বলে। ল্যান্টার্ন উইন্ডো কি বলে দেখো, ফ্ল্যাট সারফেসে লাইট প্রোভাইড করার জন্য, ফ্ল্যাট রূপে লাইট প্রোভাইড করার জন্য যে উইন্ডো তাকে ল্যান্টার্ন উইন্ডো। স্কাইলাইট উইন্ডো কাকে বলে দেখো, স্লোপিং সারফেসে যে উইন্ডো প্রোভাইড করা হয় পিচ রূপে, সেখানে হচ্ছে স্কাইলাইট উইন্ডো বলে। ডরমার উইন্ডো দেখো, দেখবে স্লোপিং সারফেসে ভার্টিক্যাল উইন্ডো, পিচ রূপে যে ভার্টিক্যাল উইন্ডো তাকে হচ্ছে ডরমার উইন্ডো বলে। আর এই দেখো হচ্ছে ফ্লোরের রূপের টপের থেকে ঠিক একটু নিচে যে উইন্ডো প্রোভাইড করা হয় সেটাকে ক্লিয়ার স্টোরি উইন্ডো বলে। দেখো এখানেই এই লেকচারে আপাতত প্রতিটা স্লাইড কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখো, স্ক্রিনশট নিয়ে রাখো। কিছু প্রবলেম হলে কমেন্ট করো, লাইক করো, কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি দেখি লাইক বা সাবস্ক্রাইব কমেন্ট তোমাদের দরকার হিসাবে তোমরা বলছো, তখনই আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, নাহলে কিন্তু এত খেটে আমার কোনো লাভ নেই। তোমাদের জন্য করা হয়েছে, তোমরা দেখো। লাস্ট মিনিট রিভিশনের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।